বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে আমাদের গল্প হলেও সত্যির একটা মিট হচ্ছে, আড্ডা। মিটটা বড্ড ফর্মাল শোনায়, আড্ডা হচ্ছে। তো সেই আড্ডাতে আজকে যাদেরকে আমরা স্ক্রিনের ওই পার থেকে দেখতাম, মানে শুনতাম বা পড়তাম, ব্রাদার লেখা পড়তাম, তাদেরকে এখন আমরা একদম চাক্ষুষ করছি সবাই, এবং একবার সশরীরে, এবং সাংঘাতিক আড্ডা শুরু হয়ে গেছে। এখন একটা কেক কাটার পর্ব। আমাদের সোনালি এখন আমাদের জন্য একটা দারুণ সুন্দর কেক নিয়ে এসেছে, গল্প হলেও সত্যি দলের জন্য। সেই কেকটা কাটা হবে আর আমরা চা সহযোগে সেই কেক খাবো। হ্যাঁ, তো তার একটা ভিডিও করে রাখলাম, স্মৃতির পটে ধরা থাকবে। আমরাও দেখবো মাঝে মাঝে, ভাল লাগবে, তোমরা সবাই দেখবে। এইভাবে হয়তো আমরা কানেক্টেড থাকবো সবাই। তাহলে কেক কাটা পর্ব। সোনালি, আমি না, তুমি এসে কাটো। আচ্ছা, অ্যাডমিট না বসে বসে, হ্যাঁ বসে না কাটলে কিন্তু এটা সাথে কি গান গাওয়া যাবে? হ্যাঁ, তো তুমি একটা কেক খাও না, একটা হ্যাপি বার্থডে গাইবো। হ্যাপি বার্থডে। একটা ফুতুরে গান কাহি দিন, চলে কাহি দিন। গল্প হলেও সত্যি, সত্যি। চলো, গল্প হলেও সত্যি এর জন্য তার একরকম হ্যাপি বার্থডে বলাই যায় আমাদের। হ্যাঁ, এভাবে কিভাবে কাটতে হবে তুমি কাটো, আমি এগুলো খুব বাজে অবস্থা আমার। ভূতেরা আমাদের সঙ্গে থাকুক। এমনিতেই জন্মানোর সঙ্গে সঙ্গে পঞ্চভূত তোমার সঙ্গে রয়েছে। আমরা আরো কিছু এক্সট্রা ডেকে আনছি। আমরা কাঁধে চড়িয়ে থাকুক। না না, কিছু করলে শুক্রবার থেকে একটু আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখো, ভূত মানে সেই শাস্ত্রী কবি বহুতির মতোই তো। এই আমরাই ভূত ছিলাম, মানুষ হয়েছি, আবার ভূত হবো, আবার মানুষ হবো। যেদিন রাতে গল্প শুনবো সেদিন রাতে ভূত তো আসবে। আরে ভূত হতেই হবে না? হ্যাঁ, তার কোনো অপশন নেই। তারপরে তোমার ডিসিশন, তুমি থাকবে ভয় দেখাবে না, তারপরে অন্য কিছু করবে। ভয় দেখাবো না, থাকতেও চাই না, এখান থেকে বিদায় নিতে চাই। পুরোটাই দিই, হ্যাঁ, কারণ অনেকগুলোই আসবে। এবার তোলো, বলে দি দাও না, সবাইকে দেবো? একদম দাও। আমাদের বর্ণালীদি আমাদেরকে নিজের অভিজ্ঞতা আজকে শোনাচ্ছে, গল্প হলেও সত্যি আমাদের এই আড্ডা। এটা আমার এক পাড়ার বান্ধবী, ও এটা বলেছে। ওরা অরিজিনালি বাংলাদেশের লোক। তো ওরা 5 বোন, এরকম 5টা বোন। ওর যে সেজো বোন, মানে সে দেখতে অপূর্ব, ওর প্রত্যেকেই সুন্দর দেখতে, সেজো বোনও দেখতে খুব সুন্দরী। যখন ও 7-8-এ পড়তো, তখন ওদের পাড়ায়, মানে ওদের সামনের বাড়িতেই, ওখানে ওর পিসির বাড়ি। ওটা পিসির বাড়িতে যে এক ভাড়া ছিল একজনের, সেই ভাড়াটে মেয়েটাকে ভূতে ধরেছিল। সে আবার অন্য জায়গা থেকে বলল যে কুমিল্লা না কোথা থেকে যেন এসছে, ওখান থেকে ভূতে ধরেই মেয়েটা এখানে এসেছে, এরকম ব্যাপার। মানে ওদের ওরা বোধহয় নারায়ণগঞ্জে থাকতো, ওই ওখানে। তো আমি জায়গার নামটা বলে দিলাম, কোনো ব্যাপার না। তারপরে এইবার মেয়েটাকে, বাংলাদেশি ভূত, এইবার মেয়েটাকে ওঝা এসছে মেয়েটাকে ছাড়ানোর জন্য। তো এই মেয়েটা বলছে, ওর সেজো বোন বলছে, মা আমি একটু যাই দেখে আসি। ওরা একদম না, যাবি না, ওরকম যেতে হয় না, একদম যাবি না। না না, আমি একটু দেখতে যাবো, মা যাই না, কি হয় একটু দেখে আসি। এই করতে করতে মার হাত ছাড়িয়ে দৌড় দিয়ে চলে গেছে। মানে তখন তার বয়স কত? তখন 7-8-এ পড়ে মেয়েটা, ওই রকম। হ্যাঁ, দৌড়ে গিয়ে ওদের দরজার সামনে দাঁড়িয়েছে, তখন আর কি ওঝা জাস্ট ভূতটাকে ছাড়িয়েছে, ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে। আর ওটা বেরিয়ে গিয়ে, দরজা দিয়ে বেরিয়ে গিয়ে ওকে ধরেছে। এবার ও মানে বলো, সঙ্গে সঙ্গে ও কীরকম একটা বলো, কাঁপতে কাঁপতে কীরকম একটা হয়ে গেল। বলো তারপরে কি অস্বাভাবিক, আমার বোন একদম অস্বাভাবিক হয়ে গেল। মানে বলে কিছুই করে না, মানে আলু থালু বেশে থাকে, কীরকম মাথার চুল টুল বাঁধে না। বলে মারা কীরকম চিন্তা করছে, বলে ওঝা বলছে কিছু করার নেই, ওকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম, এবার ও একটা কাউকে নিয়ে যাবেই।
বলে আমাদের কিছু করার নেই। এইবার বোধহয় 8 থেকে 9-এ উঠবে, রেজাল্ট বেরিয়েছে। তো বললো যে খুব একটা ভালো রেজাল্ট করেনি, হ্যাঁ খুব একটা ভালো রেজাল্ট করেনি। বলে যে আমি দেখছি যে বলে আমার বোন ফিরছে স্কুল থেকে, মানে যেদিক দিয়ে সোজা রাস্তা সেদিক দিয়ে না গিয়ে একটা ঘুরপথ দিয়ে যাচ্ছে, বলে ওখান দিয়ে কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি। বলে কি এত স্পিডে কেউ দৌড়াতে পারে? এরমভাবে দৌড়াতে আসছে, কোনো রকমই রেজাল্ট রেখে বলি না আমি পিসির বাড়ি যাই, পিসির বাড়িতে পিসিকে রেজাল্ট দেখিয়ে আসি। পিসির গেছে, পিসির বাড়িতে। এখন ওরা ওর ওই আমার ওই বান্ধবী বলছে ও কোথায় ও যেহেতু পিসির বাড়ি গেল। বলে তুমি যেতে দিলে কেন? বলে কেন, কি হয়েছে? বলে না বললো রেজাল্ট দেখাতে যাচ্ছি। বলতে গেল, পিসি বললো কোথায়? বললো ওই যে বললো জামা কাপড় সাথে নিচের ঘরে গেছে, দেখ নিচের ঘরে। দরজা বন্ধ, উঁকি দিয়ে দেখলো খালি পা দুটো দেখা যাচ্ছে। একদম হ্যাং করে গেল মেয়েটা। বললো যে যাকে ভূতে ধরেছিল, বললো ও এখন ঘর করছে, সংসার করছে, বাচ্চা হয়েছে, আমার বোনটাই মাঝখান থেকে কিছু পেলো না, চলে গেল। তার মানে ও হয়তো নিজের বুদ্ধিতে ওটা করেনি, ওকে চালিত করিয়েছে। না বলেই ছিল যে আমি একটা কাউকে নেবই। কি অন্যায় কথা আরো পথে পড়ে গিয়েছিল। হ্যাঁ, এবার আমি একটা ঠাকুরের ঘটনা বলি। এবার আমরা একটা বাড়িতে দুর্গাপুজোর সময় যাই, মানে ওই বড় করে, মানে ওরা সব পুজো করে, দুর্গা পুজো করে, কালী পুজো করে, সব পুজো করে ওই বাড়িতে। এবার ওই বাড়িতে কালী পুজো আমরা গেছি। তো ওই মাসিমা খুব মানে সব খুবই মানে আধ্যাত্মিক এর সাথে যুক্ত, মানে ওই মাসিমা আমাদের গল্প বলছেন। তখন ওদের বাড়িতে কালী পুজো হচ্ছে। তো ও যখন বলছেন ওদের বাড়িটা এখন ফ্ল্যাট, তখন ওদের বাড়িটা নিজের বাড়ি ছিল, ওইটা বাঘাযতীন এলাকার গল্প বলছি। এবার মাসিমা বলছে যে আমি বলো সদ্য বিয়ে হয়ে এসছে, কালী পুজোয় পাঠা বলি হয়। তো বললো যে আমার শ্বশুর বললো বৌমা তোমার ওপরে পাঠাটার দায়িত্ব দিলাম, হ্যাঁ পাঠাটারে ঠিক করে রাখবা তুমি। তখন বলে ঠিক আছে বাবা। বলে আমরা প্রতিদিন, ও আর পাড়ার একটা ছেলে ছিল, বলে ঠাকুরপো করে ডাকি, ও আর আমি দুজনে পাঠাটার দায়িত্ব আমাদের দুজনের ওপরে। বলে বেশ ভালো। আমরা সন্ধেবেলায় ধুনো টুনো দিয়ে মশারি টাঙিয়ে পাঠাটাকে যাতে মশা টশা না কামড়ায় ওখানে ঢুকিয়ে দিতাম, এই করতাম। বলে যে একদিন হঠাৎ করে আমরা ঢুকিয়ে দিয়েছি, তারপরে যখন ধুনো দিতে এসছি তখন দেখছি পাঠাটা নেই। বলে পাগলের মতন অবস্থা, পাঠা গেল কোথায়? এবার বলির পাঠা হারানোটা তো সাংঘাতিক ইয়ে। তখন বলে পাশের বাড়ির মেসোমশাই বলছে এই তো তোমার পাঠাটাকে দেখলাম ঘাস কাটছে, কোথায় গেল? আমি তো দেখলাম কোথাও তো কেউ তো নেয়নি, এখানে তো বাধা ছিল, গেল কোথায়? তারপরে তো বলে আমার শাশুড়ি তো যা নয় তাই বলছে, অপয়া বউ, হ্যানা তেনা, বাড়িতে আসতে না আসতে একটা কুলক্ষণ, হ্যানা তেনা, যা নয় তাই মুখের উপর বলে যাচ্ছে। বলে আমার চোখে জল পড়ছিল, আমার কি করতে বলে বলে বোধহয় মারতে বাকি রেখেছে এরকম। তখন বলছে আমার শ্বশুর বলল বাড়িতে যখন ছেলেরা ফিরবে তুমি যা বলবে মাথা পেতে নেইবা, কোনো কম ইয়ে করবে না, তোমার দোষটা তুমি করেছো, তুমি হারিয়েছো এটাকে। বলে মানে ওর মানে হাজবেন্ড এসছে ওর, তারপরে কেউ বাড়িতে নেই, সবাই তো বকাবকি করে সব রাস্তায় খুঁজতে গেছে। বলে আমি আর ওই ভদ্রলোক যে ওর এখন দেওর, ওর যে দেওর সেই ভদ্রলোক আর ওই মেসোমশাইও ছিল। বলে কিছুক্ষণ পরে দেখলো একটা কালো কুচকুচে মহিলা, এত বড় টিপ পরা, কোলে একটা পাঠা। বলে যে বলে দেখেই বলছে এই তো আমাদের পাঠা এটা। বললো যে এটাকে এইভাবে অযত্নে রাখলি, তুই না বাড়ির বড় বউ, এবারের মতন দিয়ে গেলাম, আর কখনো হারাবি না, হারালে কিন্তু পাবি না, হারালে কিন্তু আর দেবো না ফেরত, এবারের মতন ফেরত দিয়ে গেলাম। বলে যে বলে তারপরে বলে কোনো রকমের দিয়ে তারপর দেখছি ভদ্রমহিলা নেই। ওই দেখে কোথায় গেল ভদ্রমহিলা? ওই মেসোমশাই বলছে হাত কোনো দেখিনি তো পাড়ায় এরম ভদ্রমহিলা, এত কালো, এত কুচকুচে কালো, আবার পালিশ কালো একেবারে। বলে এরম ভদ্রমহিলা তো দেখিনি কখনো, জন্য কে ভদ্রমহিলা? বলে খুঁজে দেখলাম, বলে কোথাও নেই, পাঠাটা দিয়ে গেল। তখন আমার শ্বশুর বলে দিছে তো,
এখন চুপ করে থাকো। এই বাড়িতে অনেক ঘটনা ঘটে, ওদের বাড়ি প্রচুর ঘটনা, আরও অনেকগুলো ঘটনা আমাদের বলেছে, পরপর পরে বলবো কোনো এক সময়। মানে প্রচুর ঘটনা বলে, এই বাড়ির ঘটনা নিয়ে কারোর সাথে কথা কনের দরকার নাই, এখানে অনেক ঘটনা সবাই জানে। ওদের বাড়িতে প্রচুর আসে, পুজোর সময় 2 ছেলে মেয়ে এলো, তারা মানে ঠাকুরের ওই পাথরের থালায় খেলো, বলে আমাদের ওই পাথরে দাও যেটাতে ঠাকুরের ওই শিবকে দিয়েছো, পার্বতীকে দিয়েছো, ওই থালায় আমাদের খেতে দাও। আর আমরা যখন যাব তা কেউ আসবে না আমাদের পেছন পেছন। এরম ওদের বাড়ি প্রচুর ঘটনা। আর এটা আমিও দেখেছি, ওদের বাড়িতে কালী পুজোর সময় মথ আসে, একটা অদ্ভুত একটা মথ আসে, এসে কালীটা ওই ওপর দিকে বসে থাকে, একটা মথ আসে বলে প্রত্যেকবার। মানে ওই মথটা নাকি হাড়ি কাঠের চারদিকে এরকম করে, এখন আর হয় না, ফ্ল্যাট হওয়ার পরে আর বলি টলি হয় না, চারদিকে গোল করে বলে ঘুরতো। এই মথটাকে আমিও দেখেছি। হ্যাঁ, বাহ, তাহলে বর্ণা দিদি আমাদের মানে যাকে বলে বহুনি হয়ে গেল। আবির ভাই, তোমার গল্প শুরু করো। নমস্কার, আমি আবির ব্যানার্জি, আর আজকে গল্প হলো সত্যির ফার্স্ট মিটে আমি আমার একটা ইনসিডেন্ট শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি আমার ইনসিডেন্ট না, এটা হয়েছে আমার রিসেন্টলি আমি আমার মাসির বাড়িতে গেছিলাম। অবশ্য আমি অনেক দিন আগে ইনসিডেন্টটা শুনেছিলাম, বাট আমি জাস্ট রিকনফার্ম করার জন্য আমি মাসির বাড়িতে গিয়ে মাসিকে জিজ্ঞেস করি। তো মাসি তারপরে আমাকে যতটা বলেছে আমি ততটাই আমি সেইভাবেই যে আছে পরিষ্কারভাবে বলছি। ব্যাপারটাই হয়েছে যে ব্যাক ইন 1990s, আর্লি 90s আমার মাসি আর মেসোমশাইয়ের বিয়ে হয় খড়গপুরে। আর আমার মেসোমশাই যে ছিলেন উনি রেলওয়ের এমপ্লয়ি ছিলেন, বাট ওনার ফ্যামিলি যে আছে, মানে ওনার মা এক্সেট্রা, মানে বাবা মা হোয়াটএভার, মানে পুরো ফ্যামিলি যে আছে ওয়াজ ফ্রম দ্য ভিলেজ, দ্যাট ওয়াজ সামওয়্যার ইন মেদিনীপুর। আমি এক্স্যাক্টলি ভিলেজের নামটা জানি না। তো ওদের মেদিনীপুরের যে গ্রামের বাড়ি ছিল সেটা ছাউনির বাড়ি ছিল। ইট ওয়াজ মেড আপ অফ হে অ্যান্ড ক্লে, অলরাইট। আর দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি। আর ওদের যে বাড়িটা ছিল ওদের মোটামুটি চাষবাস, পুকুর মাছ টাছ ধরতো, চাষবাস হতো, দে ওয়ার ভেরি ওয়েল টু ডু পিপল। তো বাবা অনেক বছর আগে মারা যায়, মাই সমস্ত কিছু দেখাশোনা করতেন, মানে মেসোমশাই আমার মাসির শাশুড়ি বেসিক্যালি। আর ভাই বোনেরা যে আছে সব এই খড়গপুরে এসে পড়াশোনা করতো অ্যান্ড থাকতো, একসাথেই থাকতো। একটা ওদের আলাদা করে একটা ওই আমার মেসোমশাই যে কোয়ার্টারটা পেয়েছিলেন ওখানে থাকতো। আর তারপরে যখন মেসোমশাইয়ের বিয়ে হয়ে গেল তখন ভাইও যে আছে রেলওয়েতে চাকরি পেয়ে গেছিলো, তো ই গট আ সেপারেট কোয়ার্টার অ্যান্ড সব এই মিলিয়ে ঝুলিয়ে থাকতো। মানে একটা বোন এখানে থাকছে, একটা বোন ওই ভাইয়ের সাথে থাকছে, একটা বোন এই ভাইয়ের সাথে থাকছে। তো এবার কি হয়, মাসির বিয়ে হওয়ার পর মাসি প্রেগনেন্ট হয়ে, প্রেগনেন্সির সময় যে আছে ওদের কিছু রিচুয়ালস ছিল, যার জন্য যে আছে দে হ্যাড টু গো টু দ্য ভিলেজ হাউস। তো এবার গ্রামের বাড়িতে গেছে। এবার গ্রামের বাড়িতে দের ইজ নো ইলেকট্রিসিটি, প্লাস বাথরুম ইজ অলসো আউটসাইড। ওদের ঘরের ভেতর বাথরুম মানে জেনারেলি হয় না, ওকে, মানে বাড়ির বাইরে বাথরুম। হোয়াট হ্যাপেন্ড ইজ আমার মাসি সারাদিন ধরে তো যেরকম গেছে সারাদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে, ওদের রিচুয়াল টিচুয়াল হয়েছে এভরিথিং। এবার এটা হচ্ছে গরমকালের কথা। গরমকালে গ্রামের একটা আলাদা সৌন্দর্য হয়, স্পেশালি ইন দ্য ইভিনিংস, মানে যখন সূর্যটা আস্তে আস্তে করে পড়ছে, সব বাচ্চারা বাইরে এরকম একটা ছোট্ট উঠোন আছে, উঠোনের ওপর খেলছে। আর চারিদিকে মানে একটু ঝোপঝাড় চারিদিকে, হ্যাঁ, মানে বাড়িটা যেখানে প্লেসড তার সামনে উঠোন, পেছন দিকে কুয়ো, আর সামনের দিকটা উঠোনের একটু মানে পেরিয়ে গেলে যে আছে পুরো একটু ঝোপঝাড় আছে। গ্রাম অবভিয়াসলি, হ্যাঁ। আবার ওইদিকে এদিকে বাড়ি, ছোটো ছোটো বাড়ি ঘরও আছে। তো এদের একটা ওয়েল প্লেসড বাড়ি ছিল, বেশ দোতলা বাড়ি ছিল, বাট ইট ওয়াজ মেড আপ অফ ক্লে, হ্যাঁ, মাটির বাড়ি আর ওই খড়ের ছাউনি। আর মাসিরা বলতো যে যখনই আমরা যেতাম তখন যে আছে, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সব তো ওই লন্ঠন আর কুপি দিয়ে চলতো। তো ওরা পাশে কোথাও থেকে একটা জেনারেটর ভাড়া করে নিয়ে এসে লাইট পাখার একটা ব্যবস্থা করে দিত। সামার্স ইজ, ইউ নো হাউ ইট ইজ, ইটস ভেরি হট। তো এবার মাসির তখন প্রেগনেন্ট,
তখন মাসি যখন যায় তো সব খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা একটুখানি রেস্ট টেস্ট করেছে। বাট আমি এটা বলছি, আমি অ্যারাউন্ড 5টা 5:30 তখন আস্তে আস্তে করে রোদ্দুরটা পড়ছে আর সব বাচ্চাগুলো খেলছে বাইরে ছোটো ছোটো। ওদের মানে বাড়িটা তো শুধু মানে শাশুড়ি মাই থাকতেন না, বাট ওদের আরও শরিক ছিল, বিগ হোল ফ্যামিলি, ছোটো ছোটো বাচ্চারা খেলছে অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, তো খেলা করতে করতে হঠাৎ করে দেখছে একটা বাচ্চা যেছে খেলা ছেড়ে ওখানে একটা ছোট্ট এরকম সিঁড়ি মতন ছিল, সিঁড়িতে গিয়ে বসে পড়েছে। তো সবাই ভাবছে ও তো হাঁপিয়ে গেছে। হ্যাঁ, তো বলছে এই কিরে খেলবি না, আয় আয় আয়, তোর দান আছে, এই আছে সেই আছে। ও আসছে না। ও তারপরে আস্তে আস্তে করে দেখলো, সবাই দেখছে ওখানে মাসি তো ওপরে ঘরে ওপরে ব্যালকনি না জানলা থেকে দেখছিল। আর নিচে যে আছে মেসোমশাইয়ের মা মানে মাসির শাশুড়ি যে আছে নিচে বসেছিলেন। উনি বোধহয় মুড়ি বাচ্ছিলেন না চাল বাচ্ছিলেন, সামথিং কিছু, ঠিক আছে, শি ওয়াজ ডুইং সামথিং। তো করতে করতে মাসি বলছে যে আমি পুরো নিচে ওপর থেকে দেখতে পাচ্ছি ছেলেটা আস্তে 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 করে যে আছে কোল্যাপস করে গেল। ও বাবা, ঠিক আছে, এই ধর কী হয়েছে সেই মুখে জল দিচ্ছে বেশ অনেকক্ষণ ধরে। ওকে মানে ওকে নিয়ে একটু সবাই অস্থির হয়ে গেছে। বাচ্চাগুলোদের বলে এখন খেলাধুলা বন্ধ কর, যা এখান থেকে, ঠিক আছে। এবার বাচ্চাটাকে যে আছে মুখে ঢুকে জল দিল, বেশ কিছুক্ষণ পর যে আছে বাচ্চারা উঠে বসলো। আচ্ছা, যে শাশুড়ি মা ছিলেন উনি গিয়ে বলছেন যে কী হয়েছে তোর, শরীর খারাপ লাগছে, কী হয়েছে। তখন শাশুড়ি মায়ের নাম ছিল পাঞ্চালি। তো বলছে যে আই পঞ্চু একটা বিড়ি দে। কে বাচ্চাটা বলছে, ঠিক আছে। আমার মাসি ওপর থেকে সব দেখছে, আর মাসি তখন প্রেগনেন্সি তো ভয় পেয়ে গেছে। বলছে আই পঞ্চু বিড়ি দে। আর গলা পুরো চেঞ্জ, পুরুষের গলা। তো পঞ্চু বিড়ি দে একজনই বলতো, একটা শ্বশুরমশাই। গেস করছি। সেই তখন বলছে যে তুই আর তুই তো ওদের গ্রামের ওখানে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তুই তো কারি করে কথা হয়, এটা এখন এখানেও ট্রেন্ড উঠেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছে তুই এরকম কে, তুই আগে বলছে এরা কে। বলছে এই তো আমি এখানে গাছে থাকি। তো বাচ্চারা খেলছিল, আমি ওর উপর চলে এসেছি, ঠিক আছে। তখন বলছে যে তুই এরকম বাচ্চাটার উপর কেন চলে আসলি। বলছে যে আমার খুব বিড়ি খেতে ইচ্ছে করছে, ওই জন্য আমি চলে আসলাম, ঠিক আছে। তো তারপরে ওকে বিড়ি, ছোট্ট বাচ্চা ছেলে, এবার কত 7-8 বছর হবে সে। তো সে বিড়ি টিড়ি দিয়েছে, দেওয়ার পর যে আছে বলছে যে জল দে। তারপরে ওকে অনেক কিছু দিয়েছে, মুড়ি দিয়েছে, জল দিয়েছে, তারপরে কি আরও 2-3টে জিনিস খেয়েছে। খাওয়ার পর তারপরে বলছে যে শাশুড়ি মা বলছেন একজনকে বললেন যে যাও গিয়ে তাড়াতাড়ি ওঝা ডেকে নিয়ে এসো। তো এবার ওঝা এসছে, ওঝা আসার পর যে চোখে ঝাড়ফুঁক করছে। তো বলছে না আমি যাব না এখন, আমি এখন থাকবো। বলছে না তোকে যেতে হবে। তো বলছে তুই কোথায় থাকিস। বলছে আমি ওই গাছ আছে সামনে, ওই ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ের মধ্যে গাছের উপর আমি উঠে বসে থাকি, ঠিক আছে। তো ওনার যা যা খেতে ইচ্ছে হয়েছে, হ্যাঁ, ওনার সব শখ পূরণ করলেন উনি, পেয়েছে আর কি, অ্যাবসলিউটলি। আর আমার মাসি আমাকে বলছে যে দিচ্ছে তো যা চলছে, আমার মধ্যে যেটা চলছে আমি বুঝতে পেরেছি। আমি তো মানে যদি আমি এখন, আর এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলায়, মানে তৃণ সন্ধ্যা, মানে 5:30 6টা ওই সময়, মানে জাস্ট কি বলে টুয়ালাইট জোন। তো এবার ব্যাপারটা হওয়াতে তারপরে কি হলো, বেরিয়ে গেল। আচ্ছা, যাওয়ার আগে যে আছে শাশুড়ি জিজ্ঞেস করেছিল যে আমার ছেলের বউয়ের কি হবে। তখন বলছে ছেলে হবে। ও আচ্ছা। হ্যাঁ, তো পরে গিয়ে সে ছেলেই হলো আলটিমেটলি। তো আমি মানে রাজু আমার কাজিন, মানে মাসির ছেলে। তো আমি তখন বললাম যে ও বলে হ্যাঁ বলে দিয়েছিল, বলে ছেলে হবে। আর এই ঘটনাটা হওয়ার পর তো মা তো প্রায় খড়গপুর যেত, যখনই যেত সবার সঙ্গে দেখা করতে। তো মা বলছে যে মাসির বাড়িতে গেছে, বলছে দিদি জানিস এরকম ঘটনা।
তার মানে ঘটনা পুরো বলার পর বলছে দিদি আমি তোকেও নিয়ে যাবো। মা বলছে কোনো প্রশ্নই ওঠে না, ফ্রম আলিপুর টু মেদিনীপুর নো ওয়েজ বস, ইউ কিপ ইউর না না তোকেও নিয়ে যাবো, খুব সুন্দর গ্রাম। আর মা না খুব গ্রামগঞ্জ এটা ভালোবাসতো। মা বলছে যে ওই ঘটনা শোনার পর তো আবার পড়া ওপর থেকে উঠে গেছে, কোনো প্রশ্নই ওঠে না, বাপ রে বাপ। হ্যাঁ, বাট এই দ্যাট সোল ওয়াজ হার্মলেস, ইউনো, মানে আমি এটাই মনে মনে ভাবছিলাম। অফকোর্স নিজেদের পুরো পরিবারকে যখন দেখছেন উনি যে হ্যাঁ সবাই এনজয় করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, খেলছে, হ্যাঁ, অ্যান্ড স্পেশালি এই আমার মাসির ছেলেও হবে, ইউনো, ওটাও একটা ইউনো যে আমার ডাউন লাইন, ইউনো, হ্যাঁ আমার ডাউন লাইনে কেউ একজন আসছে, ইউনো, সামবডি ফ্রম মাই ফ্যামিলি, এই সেই ওই ব্যাপার। আর শাশুড়ি মাও ঠিক আদায় করে নিয়েছে একটা ইনফরমেশন। হ্যাঁ, অনেক কিছু মুড়ি টুড়ি অনেক কিছু খাইয়েছে। হ্যাঁ, তো ওইটা তারপরে দেখার পর জানার পর মাকে বলছে, মাকে বলছে যে দিদি তুই যাবি, আমি তোকে নিয়ে যাবো চল। হ্যাঁ, মা বলছে কোনো প্রশ্ন, নো ওয়েজ। তো তারপরে অফকোর্স ইউনো আমি সেনকে মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি বলছে হ্যাঁ তোকে কে বলেছে? আমি বললাম যে মা বলছিল আমাকে, তুমি আমাকে বলো। তো মাসিও খুব কিউরিয়াস যে মানে জানতে কেন চাইছে। আমি তখন পুরো ঘটনাটা বললাম যে আমি একটা এরকম একটা ক্লাবের সাথে মানে অ্যাসোসিয়েটেড আছি যেখানে আমাদের এরকম টাইপের ইন্টারাকশনস চলে, আর সবাই এভরিবডি হ্যাজ টু পুট সামথিং অ্যাক্রস দ্য টেবল। আই থিঙ্ক দ্য ফুড হ্যাজ অ্যারাইভড। ইয়া, তো এইটা আমার আজকে ঘটনা ছিল। It was lovely sharing this, okay, and I hope everybody enjoyed it. একদম একদম। এটা তো আমি ভেবেছিলাম দাদাকে বলবো, and দাদা will tell because দাদা is amazing in storytelling, but however, you know, মাস দুয়েক মনে হবে এরকম ঘুমের মধ্যে আমি দেখছি মানে কোথায় একটা গেছি বুঝতে পারলাম না, জায়গাটা অদ্ভুত সুন্দর, অন্ধকার, মানে সেই রাজবাড়িও ঠিক বলবো না, সেই দুর্গের মতন জায়গাটা, অনেকগুলো ঘর, একটা ঘরে দেখলাম আধা, সব জায়গাটা অন্ধকার কিন্তু প্রদীপ জ্বলছে প্রচুর। হ্যাঁ, আর ওখানে একটা ঘরে দেখলাম মা শুয়ে শুয়ে ল্যাম্পশেড রয়েছে, পাশে বই পড়ছে, তা আমার মা। তা আমি তখন বললাম কী গো মা তুমি এখানে, তবে এরকম কথা বলতে বলতে ইন্টারাকশান হচ্ছে। তারপরে তখন চট করে আমার ঘুমটা ভেঙে যায়। পরে দাদাকে বললাম দাদা এটা কেন দেখলাম বলো তো, এর কী অর্থ, আমি তো কিছু বুঝলাম না। আরেকবার হয়েছিল, আরেকবার কেন বেশ কবার হয়েছে, ঘুমন্ত অবস্থায় আমি যেন মনে হচ্ছে সিলিংয়ের ভাসছি প্রায়, মানে কিরকম গ্যালাপ করে যে হাঁটা, আমি কিন্তু নিজের মানে পায়ে হাঁটছি না, এবং সেটা পুরো দাদা এই তোমার সারা ঘরে ঘুরছি কিন্তু ভেসে একটা, এবং সিলিং পর্যন্ত উঠে যাচ্ছি। এই এক্সপিরিয়েন্স আমার অনেকবার হয়েছে। আর একবার হয়েছিল আমি শুয়ে আছি, ঘুমোইনি কিন্তু তার মধ্যে আমার যেটা হয়েছিল তোমার না কথা বলিনি করা, আমাকে দাদা বলেছিল হয়তো তুমি কোনো এমন একটা জায়গায় গেছো, হ্যাঁ স্পিরিচুয়াল কিনা জানি না গো, ভগবান জানে। সোনালি হ্যাঁ সোমবল, হ্যাঁ 17টা প্লেট আসবে। হ্যাঁ, আমার যেটা হয়েছিল একবার শুয়ে আছি, ঘুমোইনি সেভাবে, ঘুম বলতে যা বোঝায় তা না, তবে হঠাৎ আমার মনে হলো আমার এক পাশ থেকে আরেক পাশে খুব জাম্প করে গেল, এবং আমার সারা শরীর মানে কাঠ হয়ে গেছে একদম, এমন মানে আমি না পারছি নড়তে, না পারছি চড়তে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অনেকক্ষণ বাদে যখন স্বাভাবিক হয়েছে, আমি মাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি কি আমার পাশে কখনো এসে ও ঘর থেকে এই ঘরে এসে আমার পাশ থেকে ডিঙিও পাশে গেছে? মা বলছে তোকে কী করে ডিঙি আমি যাবো অতখানি, আমি যাইও নি, আর এই ঘরে আমি আসিও নি। সেটা বা কী হলো আমি বুঝলাম না। এরকম আমার অনেকবার হয়েছে, যার কোনো ব্যাখ্যা আমি সত্যি খুঁজে পাইনি। এবার যা হয় আমি তো তোমাকে সরাসরি জিজ্ঞাসা করি যে এর ব্যাখ্যা কী। তো এইরকম কয়েকটা হয়েছে আমার। স্লিপ প্যারালিসিস হয়েছিল আমার মোস্ট প্রবাবলি, কিন্তু স্লিপ প্যারালিসিস কি হয়, সেটা কেন হয়, তোমার সে গল্প তো বলেছিলাম, কিন্তু ওটা তোমার গল্প বলে কেউ জানতো না। না, ওটা কিন্তু আমার খুব কষ্ট হয়।
হ্যাঁ, কথা বলা যায় না তো কোনো। কথা বলা যায় না, আর যে সে কি কষ্ট না, মানে বাঁচার জন্য তখন একদম আপনি একটা ওটার জন্য বোবায় ধরা, হ্যাঁ, কষ্ট মানে একদম স্টিফ হয়ে যায় মানুষ। হ্যাঁ, ওটা দুটো অ্যাঙ্গেল আছে, বেরোতেও পারে না। না, তুমি নিজে থেকে কিছু করতেও পারবে না। একদম। আসছে মাইক আসছে। এই নাও। আচ্ছা না তুমি ওইটা বলো যে কাকিমা যখন খুব অসুস্থ। ও হ্যাঁ, মা যখন মায়ের সেরিব্রাল হওয়ার পর আমি না ভীষণ হনুমান মন্দিরে যেতাম, দমদমে যে হনুমান মন্দিরটা। আচ্ছা, প্রথম যেটা হয়েছিল আমার হাত থেকে না, আমার শিব ঠাকুরকে চান করাইতো রোজ, শিবলিঙ্গকে চান করাতে গিয়ে পড়ে যায়। পড়ে গিয়ে তখন কিন্তু মা বেশ রিকভার করছিল, আর মাথাটা একবার চকলা উঠে যায়। তা তখন আমার মনটা একটু খুঁতখুত করছিল যে এরকম হাত থেকে পড়ে গেল, মায়ের এরকম একটা সিচুয়েশান চলছে, কি হবে না হবে কিছু বুঝতে পারছি না। যাকে তারপরে আবার তখন নর্মাল ছিল আবার। তারপর আরেকদিন হনুমান মন্দিরে গিয়ে আমি পুজো দিচ্ছি, পুজো দিতে ঝুড়িটা রেখেছি, জাস্ট একটা জায়গা আছে তো চওড়া মতন মন্দির, ওখানে তো মোমবাতি জ্বালায় দমদম হনুমান মন্দিরে, জাস্ট ঝুড়িটা রেখেছি, দাউ দাউ করে জ্বলে গেছে ঝুড়ি। এবং আমার অসম্ভব কু ডাকছে মনের মধ্যে যে কেন এরকম হলো। ঠিক পুজোর পর ওটা হয়েছিল, দুর্গা পুজোর পর একবার। তা তখন আমি না মন্দিরের দোকানে যার কাছ থেকে ঝুড়ি নিয়েছিলাম তাকে আমি বললাম, দেখো তোমার এরকম লস হয়ে গেল এবং কী করে কেন হলো না, জানো তো মনটা খুব খারাপ। ও বলে না দেখুন আপনার হয়তো কোনো ছিল খারাপ ছিল, সেটা কেটে গেছে। কিন্তু আমার মন তো মানে না ভীষণ, আর বিশেষ করে মা বাবার যখন অসুস্থ থাকে তখন তো ভীষণ মনের মধ্যে একটা কু ডাকে। তারপরে তো মাসের মধ্যে মা চলে গেল, হয়তো কি জানি কি হয়েছিল, জামার মধ্যে কর্পূর পড়ে গেছিল। কর্পূরও বলবো না আমি, হ্যাঁ পুজো করছিলাম, তোমার এই কর্পূর জ্বালিয়ে না লবঙ্গ দিয়েছিলাম ওর মধ্যে, ছিটকে এসে 108টা দিয়েছিলাম, সে ছিটকে এসে পড়েছিল আমার কোলেতে, কোলে পড়ে ড্রেসটা আমার এতখানি ফুটো হয়ে গেছিল। এই 3টে ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তবে এইগুলো আমি সত্যি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি গো, যে কেন হলো কি হলো। এই ঘটনাটি ঘটে শিলিগুড়িতে। এটা কোভিডের সেকেন্ড ওয়েভের ওই সময়, জাস্ট ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে, আমরা শিফট করে একটা নতুন ফ্ল্যাটে গেছিলাম। ওটা কলেজ, আর যাই হোক জায়গাটা বলছি না। তো টপ ফ্লোরে ফ্ল্যাটটা বিশাল বড় ছিল, তার মধ্যে মাস্টার্স বেডরুমটা বিশাল বড়। ওখানে মানে আমাদের 5x6 বেডটা যেন মনে হতো এক কোণায় পড়ে আছে, এতটাই বড়। তা ওখানে যে এসি ছিল, তো এসির যে সুইচটা ছিল সেটা না অনেক বড়, এবং ওটা অফ অন করলে না একটা মানে বড় ধরনের একটা সাউন্ড হতো ওটা। তো একদিন কি হয়, জাস্ট আমরা গেছি, সবেই মুভ করে গেছি, তখন ওই সব পরিষ্কার করা হলো যেহেতু কোভিড চলছে। তো আমি সকালে উঠে ওই রিমোটটা অফ করে দিয়ে আমি চলে যেতাম। তো আমার হাজব্যান্ড একটু লেট রাইজার, তো উনি পরে উঠতেন আর কি। তো আমি না পরে এসে ওই সুইচটা অফ করতাম। তো একদিন আমি পরে যখন ওকে ডাকতে এসে সুইচটা অফ করতে গিয়ে দেখি ওই সুইচটা অফই আছে। তো আমি ওকে বলি, তুমি কি উঠে করেছো? তো ও বলে যে না, কিন্তু সাউন্ড হয়েছে, তুমিই করেছো। তো আমি বলি না, আমি করিনি। তো তারপর ও তো উঠে চলে যায় যথারীতি, কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে এটা কী হলো, ওটা কী করে নিজে পড়ে গেল, কি ওরকম হলো কি করে। তো চলে যাওয়ার পর আমি মপা নিয়ে বাথরুমে গেছি। এবার বাথরুমটাই জাস্ট বেডরুমের পাশেই, বাথরুমের ঠিক অপোজিটে কর্নার থেকে মারাত্মক ডিমের পচা গন্ধ, মানে মারাত্মক, মানে বলে বোঝাতে পারবো না। আর আমরা ডিম খাই না। আর ওখানে না অন্য কোথাও থেকে ওটা ওদিকেও কিছু নেই, মানে আমি জাস্ট অ্যানালাইজ করছি কি কোথাও থেকে আসছে। তো ওপরে একটা জাস্ট এক্সস্টের ওই জায়গা, কিন্তু সেখান থেকে কোথা থেকে আসবে, জাস্ট অপোজিটে বোঝাই যাচ্ছে যে আমার উল্টো দিকে যেন কেউ দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে একটা গন্ধটা আসছে। তো আমি তখন না মানে খুব একা, মানে হয়ে আমি ওই আদ্যাস্তোত্র জানতাম ওটা একটা প্রোটেকশন, তো সেটাই করেছিলাম। যাই হোক, তো এইখানে হয়। আর তখন আমি বলেছিলাম, আর আমরা ডিসাইড করি যে না, আমরা এটা ছেড়ে দেবো, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে একটা গন্ডগোল চলছে। আর এর মাঝে আমার হাজব্যান্ডের একটা শারীরিক প্রবলেম শুরু হয়, পায়ে একটা কষ্ট শুরু হয়, যেটা পরে বলেছিল আমাকে, মানে একটা আঙুল ওর অবশ হয়ে যাচ্ছিল, মানে এটা ও চিন্তায় পড়েছিল, কিন্তু যেটা আমাকে পরে বলে। তো তারপর আরেকদিন যেটা হয়েছিল, কিচেনে আমি ছিলাম, আর ডাইনিংয়ে সুইচটা অফ অবস্থায় অন হয়। তো আমি আসি বাইরে, কেন অন হলো, তো ওটা ব্লিঙ্ক করতেই থাকছে, করেই যাচ্ছে। তোকে ডাকি এসে ওটা বেশ কিছুক্ষণ ধরে অফ অন, কিন্তু সুইচটা অফ করে থামে। তো এই হলো এক্সপিরিয়েন্স। তারপর আমরা ছেড়ে দিই, যেদিন ছাড়ি
শেষ মুহূর্তে শেষবার একটা ক্ষতি করে যায়। মানে আমার যেই লাগেজটা আমি নিয়েছিলাম নতুন ভিআইপি, যেটা ম্যাক্সিমাম জিনিসপত্র ছিল, ওটা ওপর থেকে অবধি না মনে হয় যেন কেউ কেটে দিয়েছে, আর যেটা জাস্ট ও নিয়ে নামছে মানে তখন না মানে কেঁদে ফেলার অবস্থা, যে মানে জামা মানে পুরো সব বেরিয়ে আসছে, মানে নতুন এটা পুরো মানে ও দেখেছে লাস্ট যখন মানে আমার স্লিপারটা লাস্ট ঢোকায়, ও ঢোকার সময় তখন ওটা দেখেছে, দেখে আমাকে আর বলেনি। ওটা নিয়ে যখন আমি আসছে তখন আমি বললাম এটা কী অবস্থা হয়েছে, কী করবো। আমি জাস্ট ঢোকাবার সময় দেখলাম যে এই পাশ থেকে এই পার অব্দি মনে হয় যেন কেউ ছুরি চালিয়ে দিয়েছে। যে তারপর মানে আমাদের সঙ্গে ছিল আর কি, তখন ওই শিলিগুড়ির কলেজে ছিল আর কি তখনও, তো আমাদের ওদের সব এমপ্লয়ি ওর যারা ছিল ওরাই সব মানে ব্যবস্থা করে ওটাকে বেঁধে দেয়। তখন এই টাইমটাও নেই যে গিয়ে আবার একটা কিনে লাগে, একটা কিছু কিনে ব্যবস্থা করি। তো মানে বেরোবার সময়ও জানান দিয়ে গেছিলো যে কিছু একটা ছিল, মানে ইন কেস আমাদের মনে হয় যে না কিছু ছিল না। তো ওরা মানে এইটা হয়েছিল, মানে আমরা জাস্ট 1 মাসের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, আর ওর জবটা ওখানে চেঞ্জ করে আমরা আবার এখানে চলে আসলাম, আমিও ছেড়েও দিতাম। তো এইটা আমার একটা এক্সপিরিয়েন্স। তাহলে তুমি কি নিয়ে বলবে? আসানসোলে যখন থাকতো দরজায় রাখপালিতে বলতো ও হ্যাঁ, সেইটা ছিল, একটা বাংলোতে থাকতাম, সেই ওপরের ওরা তো প্রায়ই চলে যেত, আর বিশাল বাংলোটা, আমার হাজব্যান্ড তখন পিএইচডি করছে, ও তখন প্রত্যেক ফ্রাইডে চলে আসতো কলকাতাতে, আর আমি পুরো বাড়িটা নিয়ে থাকতাম। আর ঠিক একই সময় ঠিক ওটা মানে কি ওখানে সবই বাংলো, আর ও সামনে বাগান পিছনে বাগান, এই সন্ধ্যের সময় ঠিক 6:30 7টা ওই সময়টায় ওই ঠিক বেডরুমের ওইখানে না মানে একটা নখ হতো বেডরুমে, আর জানলা কিচেনে সব বড় কাঠের জানলা, ওখানে ওখানে তো একটা ধাক্কা দিয়ে গেল, আবার বেডরুমে কেউ একটা ধাক্কা দিয়ে গেল, কিন্তু মানে ওইটা হতো। কিন্তু ওটা আমি ইউজড হয়ে গিয়েছিলাম যে ওটা করতে করে চলে, হ্যাঁ ওটা তো একদম ওই টাইমে ওটা হতো, কিন্তু কেউ নেই কিছু নেই ওখানে, কিন্তু হতো। ওটা ওটা ইউজড হয়ে গিয়েছিলাম বাইরে। কিন্তু এইটা মানে শিলিগুড়ির ঘটনাটা খুব মানে, আর পরেও বললো যে ওর ওইটা কিন্তু আমরা বাড়ি ছাড়ার পর ওর শরীরে ওই প্রবলেম যেটা হচ্ছিলো সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। ওটাতে ও চিন্তায় পড়েছিল, বুড়ো আঙুল থেকে অসার হতে আরম্ভ করেছিল, অসার হয়ে যাচ্ছিল। তো এই দুটো। আচ্ছা আচ্ছা, আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, যেটা আমার এক গুরু, উনি ইনভলভড, আমি তার নাম এখানে বলবো না, উনি একজন মহিলা এবং উনি সাইকিক, আমি বলেই দিচ্ছি উনি শি ইজ আ ভেরি মানে অনেক পাওয়ারফুল একটা সাইকিক, উনি মানে একজন মহিলা। তো আমি যখন ওনার কাছে এই হিলিং সংক্রান্ত ব্যাপার ওনার কাছে ক্লাস করছি, তো সেই সময়কার একটা ঘটনা। তো এখানে একটা বলে রাখা ভালো যে থমাস এডিসন বলে কোনো এক সায়েন্টিস্ট, উনি এই স্পিরিট নিয়ে কোনো কাজ করতেন এবং মোরওভার স্পিরিট কমিউনিকেশন নিয়ে কাজ করতেন। তো এবং ওনার তথ্য অনুযায়ী উনি মারা যাবার আগে একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিলেন, যেটা হচ্ছে ওনার কাছে ছিল কি আয়না, একটা খুব বড় পোর্টাল মানে যেখান থেকে এনার্জি, ভালো খারাপ বলবো না, যে কোনো এনার্জির ট্রান্সফার আসা যাওয়াটা হয়। তো সেই ভিত্তিতে উনি ভেবেছিলেন যে ওই জগতের পারলৌকিক এনার্জিদের সঙ্গে এই ইহজগতের লোকজন আমরা কোনোভাবে কমিউনিকেট যদি করতে পারি, এবং সেই এক্সপেরিমেন্টটা উনি শুরু করেছিলেন, বাট দুর্ভাগ্যবশত উনি তার কিছুদিনের মধ্যে মারা যান। তো আমার যিনি গুরু যিনি ছিলেন বা যিনি সাইকিক, যে যার কথা বলছি আমি, তো আমি এখানে নাম বলবো না, অবভিয়াসলি কোনো পাবলিক কারণে আমি বলবো না এখানে। তো যাই হোক, তা উনি একবার এরকম একটা সেশন কন্ডাক্ট করেন এবং এই থমাস এডিসনের এই এক্সপেরিমেন্টের ভিত্তিতে যে আমি আয়নাটাকে যদি একটা পোর্টাল বানাই এবং সেখানে যদি কমিউনিকেশন হয় তো সেটা কিভাবে হবে। তো সেই জন্য আমাদের একটা ভেন্যু সিলেক্ট করা হয়, একটি খুবই পুরনো একটা, আমাদের যেখানে ক্লাস হতো নর্মালি, তো সেটি মোটামুটি একটা পুরনোই বাড়ি বলতে গেলে, এবং সেখানে আমরা স্টুডেন্টসরাও ছিলাম এবং আরও বাইরেরও অনেকে যারা এসেছিলো, যারা পার্টিসিপেট করবে ইন্টারেস্টেড ছিল যে যদি কমিউনিকেশন হয়, এবং আমার যিনি গুরু ছিলেন উনি দেখাবেন, এবং এটা ওনার মানে একদম মানে উনি খুব রিজিড ছিলেন বা উনি খুব কনফিডেন্ট ছিলেন যে হয়তো এটা একটা ভালো একটা সাকসেসফুল কিছু হবে। তো আমিও সেখানে পার্টিসিপেট করেছিলাম, আমারও আউট অফ ইন্টারেস্ট আমি গিয়েছিলাম সেখানে। তো গিয়ে দেখছি এরকম সব অনেকেই এসছে এবং একটা হলের মধ্যে, এবং একটা আয়না, উনি যেহেতু আয়নাটাকে পোর্টাল মনে করেন, একটা মোটামুটি ফুল সাইজ লেন্থ আয়না সেখানে রাখা হয়।
এবং ঘরটা মোটামুটি অন্ধকার। এবং হ্যাঁ, আরেকটা ব্যাপার ছিল, এই থমাস এডিসনের এক্সপেরিমেন্টে বলা হতো যে ব্লু লাইট, যদি আমি একটা ডিম লাইট জ্বালাই যেটা ব্লু হয়, ব্লু আলোর মধ্যে দিয়ে স্পিরিট কমিউনিকেশন একটা অ্যাক্সেলারেটেড হতে পারে। তো ঘরে যদি ডিম লাইটও ব্লু হয়, সেখানে যদি মনে করে কেউ আমি স্পিরিট কমিউনিকেট করব, সেটা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তো ওই ম্যাডাম, অ্যাকচুয়ালি উনি সব কিছু, আমি ম্যাডাম বলেই ওনাকে বলছি, তো উনি অনেক কিছু মানে মোটামুটি যেগুলো ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে আদার দ্যান আয়না, উনি ওই ঘরের মধ্যে মোটামুটি ওই একটা ব্লু লাইট আয়নার তলাতে জ্বলছে, পুরো ঘরটা অন্ধকার, বড় হলের মতো ঘরটা অন্ধকার, এবং কিছু ধূপ টুপ ভালো সুগন্ধি জ্বালানো, আর ওই আয়নাটা যদি এখানে থাকে, পাশে ম্যাম বসে আছেন। এবং ঘরে কিন্তু অনেক লোকজন, প্রায় 30-32, যারা ইন্টারেস্টেড স্টুডেন্টস সব নিয়ে অনেকে। কিন্তু আমার যে ফিলিংটা হয়েছিল, ঘরে ঢুকে যেন মনে হচ্ছে ওখানে মানে একটা অদ্ভুত একটা, আমার মানে একটা বোঝাই যাচ্ছে একটা অন্যরকম একটা আবহাওয়া, যেটা নর্মালি ওইখানে হয় না রোজ। তো যাই হোক, তো এবারে ওনার বক্তব্য হচ্ছে যে উনি ওখানে উনি পাশে তো পোর্টাল, এবং উনি যেহেতু অনেকটাই পাওয়ারফুল, তা উনি ওখানে বসে ওনার সঙ্গে হতে পারে যারা যারা ওখানে প্রেজেন্ট, তাদের চেনা পরিচিত কেউ ওখানে হয়তো আসবেন, র্যান্ডামলি আসবেন, এবং উনি যারা আসবেন তাদের নাম কল আউট করবেন। এবং ধরুন আমরা যেরকম আজকে বসে আছি, যদি কেউ একজন আসে, ধরুন আমি তো জানি না যে আপনার কে মৃত বা কে, কারোর বাবা মার নাম হতে পারে, অনেক কেউ, তো নামগুলো উনি র্যান্ডামলি বলবেন। যদি সেটা মরা মানুষের কোনো নাম হয়, এবং ধরুন সেটা রিলেট করছে হয়তো ওই হলেরই কারুক্ষে, সে উঠে দাঁড়াবে সঙ্গে সঙ্গে, তাহলে তার পরিচিত কেউ এসছেন। সেটা তো ওনার সাইকিক অ্যাবিলিটিস। শুধু যে মিরার ইজ আ পোর্টাল না, এটা তো অবভিয়াসলি আমরা হয়তো সাধারণ মানুষজন করতে পারবো না, বিং আ সাইকিক ওনার তো সেই ক্ষমতা রাখেন। তো উনি বলেই দিচ্ছেন, তো আমি যখন এটা শুরু করব, আমি একটা হয়তো উনি ট্রান্স থেকে বা সাধনা থেকে বা যেভাবেই করবেন, এবং উনি হঠাৎ সাডেন নাম বলবেন, হতে পারে কারোর মা ওইদিকে মানে পরলোকে গেছেন, কারোর নাম। এবারে আমার সঙ্গে যেটা ঘটেছে, আমি অনেকের সঙ্গে অনেক কিছু হয়েছি, তার মধ্যে যাচ্ছি না, আমার সামনে দেখা, বাট আমার সঙ্গে যেটা হয়েছে বলছি। এবারে এরকম 3-4 জনের নাম বলছে, এবং হ্যাঁ, আরেকটা নিয়ম ছিল যে যখন উনি এই নামটা কল করবেন, ধরুন আমার কারোর নাম কল করেছে, আমাকে উঠে আসতে হবে, এবং আস্তে আস্তে ওই আয়নাটার কাছে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, এবং উনি তখন সেই মানুষকে কমিউনিকেট করাবেন, সেই বুঝতে পারবে তার সঙ্গে কী হচ্ছে মোটামুটি। তো এরকম আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলেন যে বি প্রিপেয়ার্ড, যাকে ডাকবো সেরকম উঠে উঠে আসবে, আমি পাশে বসা, আমি কমিউনিকেট করবো, তোমরা ফিল করবে। মোটামুটি এক্সপেরিমেন্ট এটা। তো আমি গেছি, হঠাৎ করে অনেকের সঙ্গে নাম টাম ডেকেছে, তো হঠাৎ করে একটা নাম আউট অফ দ্য ব্লু ডাকছে, অজয়। তো ইনসিডেন্টালি ওইখানে দেখলাম কেউ আর হাতটা তুললো না। তো অজয় আমার নিজের জ্যাঠার নাম। জ্যাঠা মারা গেছে ব্যাক ইন ওই 12-13 সালে মারা গেছে, এটা ধরুন ওই 17-18 ঘটনা বলছি। তো অজয় বলতে যখন দেখলাম কেউ দাঁড়াচ্ছে না, উনি টাইটেলও বলেননি, জাস্ট নাম। তা আমি উঠে দাঁড়িয়েছি, তখন উনিও জানেন না যে অজয় কে হয়। তখন আমাকে বলছে যে এরকম তুমি এগিয়ে এসো, তুমি এই আয়নাটার দিকে আস্তে আস্তে এসো। তো আমি যখন যাচ্ছি, ওই এরকম ওই যেরকম বললেন না মন্দিরের মতো, ওই মধ্যখানটা একটা রো, ওইখানটায় ধরুন মিরর, দুদিকে সব লোকজন বসা, পুরো ঘর অন্ধকার, আর ওই ব্লু লাইট। তো আমি এরকম আস্তে আস্তে, ওই বলে 10টা না 12টা স্টেপ নিয়ে তুমি এগিয়ে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি ম্যাম এখানে বসে। তো উনি বললেন যে এরকম, ফার্স্ট কথা আমাকে বললেন যে, এবার কিন্তু এটা ওনার মুখ দিয়ে বেরোচ্ছে, বাবলা আমাকে একদম পছন্দ করতো না, কিন্তু বিশ্বাস কর আমি কিন্তু বাবলা বা বাবলার ফ্যামিলির কোনো দিন খারাপ চাইনি, শুধু আমার সঙ্গে ঝগড়া করে যেত। আমি ওটা শুনে দাদা মানে সবাইকে বলছি আমি কেঁপে গেছি। অ্যাকচুয়ালি বাবলা আমার বাবার নাম, ডাক নাম। আর জ্যাঠার সঙ্গে বাবার একটু হিত ছিলই সারা জীবন, এবং ভীষণ মানে বাবা ভীষণ মিসআন্ডারস্ট্যান্ড করতো, সেই নিয়ে আমাদের পারিবারিক আর কি যা হয়, জ্যাঠা কাকা এইসব মানে ঝামেলা। এবং বাবা চিরকাল আমার জ্যাঠাকে মিসআন্ডারস্ট্যান্ডই করে গেছে। ওটা ওই মোমেন্টে বসে ম্যামের কিন্তু জানার কথা না, যদি না অজয় সত্যি এসে থাকে, ঠিক আছে। তারপরে আমাকে উনি নিজের গলায় কোনো গলা, উনি বলতে চাইছেন যে আমার পাশে অজয় দাঁড়িয়ে আছে, উনি শুনছেন কিছুটা, উনি শুনছেন অজয় দাঁড়িয়ে আছে, অজয় আমাকে যেটা বলতে বলছে আমি তোমাকে কমিউনিকেট করছি, ইটস নট পজেশন অ্যাকচুয়ালি। তো অজয় এখানে এসছে, তখন আমি তখন কি বলবো, মানে স্পেল বাউন্ড যাকে বলে।
তারপরেরটা বললেন যে আমরা খুব ভালো আছি এখানে, আর তোদেরও খুব ভালো হোক, আর দেখবি তোকেও তো আমি খুব ভালোবাসতাম, তোকে আশীর্বাদ করছি, তুই লাইফে কি পেলি না পেলি পরের কথা, কিন্তু তোর ছেলেটা একদিন ইঞ্জিনিয়ার হবে। আগের বছর আমার ছেলে সাডেন, আমার আউট অফ দ্য ব্লু, আমি জানি না জয়েন্টে পাবে, কিছুই জানি না, সে পেয়েছে, যে এখন সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কথা হচ্ছে মানে আমি তখন রিলেট, মানে আজকে এসে এত বছর পরে আমি রিলেট করতে পারছি, সেটা তখন তো বুঝতে পারিনি। এবং তখন এবার বলছে যে আমি তোকে টাচ, উনি আমাকে টাচ করতে চান, এটাই হচ্ছে আসল যেটা মানে টুইস্ট। তো আমি বললাম যে কি করে, তখন বলছে তুমি আয়নাটা এবং একটা অদ্ভুত ব্যাপার, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি, আয়নাটা যখন আমরা অন্ধকারেও দেখছিলাম সিটে বসে বসে, আয়নাটা ট্রান্সপারেন্ট, আমি ওদিকে দেখতে পাচ্ছি। যে সময়টা আমার নিজের চোখে দেখা আয়নাটা, যখন আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আয়নাটা পুরো ব্লার, ব্লার, একদম ব্লার, আমি দেখতে পাচ্ছি না আয়নার ওদিকে, আমাকেও দেখতে পাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি। তো এটা আমার সত্যি মানে কি বলবো, বুঝতেই পারছেন। না না, নিচে তো ওই বাল্বটা জ্বলছে, ব্লু লাইটটা তো জ্বলছে, পেছন দিকে অন্ধকার, কিন্তু এবার যদি ধরুন আয়নার তলায় যদি বাল্ব জ্বলে, তো আয়নাতে তো আমি আমার রিফ্লেকশনটা তবে দেখতে পাবো। আর এরম ডিস্টেন্স, এই যে ক্যামেরার আমি এরম ডিস্টেন্স, মানে পাদপ্রদীপ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পুরো ভালো রকম উজ্জ্বল আলো, সেটা যে নীল, জাস্ট কালারটাই নীল, এরকম ডিম লাইট নয়, বড় আলো, ব্লার, আমি আমাকে দেখতে পাচ্ছি না, আমি নিজেকে দেখতে পাচ্ছি না। তখন এবার বলছে যে রিঙ্কু তুমি দুটো হাত এরম করে এগো, আয়নাটার দিকে টাচ করবে না, আয়নাটা এগো করে দিলে পরে, হ্যাঁ হ্যাঁ ওরকম যদি হয় তো, এবং সেটা কিন্তু পুরোপুরি ব্লার, এবং ঘরে এসি চলছিল বলে সেটা নিশ্চয় আয়না ওরকম ব্লার হবে না। তো আমি হাতটা এরকম এগিয়েছি, একটা অদ্ভুত ফিলিং হলো, ধুনো টুনো যা জ্বলছিল, মানে ধূপ জ্বলছিল অন্যদিকে, এটা আমার নিজস্ব যে ফিলিং হলো, যে হাতটা ধরে এরকম করে রাখলাম আয়নাটার ওই কাছাকাছি গিয়ে, আমি একটা না খুব হালকা টিঙ্গলিং, মানে যেরকম যদি কেউ খুব একটা সূক্ষ্ম জিনিস জানো তো, যদি হাতের মধ্যে এরকম এরকম করে কেউ একটু টাচ করে, একটা সূক্ষ্ম ফিলিং, ফেদার টাচ, কিন্তু হ্যাঁ এইরকম এরকম যদি করে কেউ, এবং একটা টাইমে আমার এই হাতটা ধরে এরকম টানার চেষ্টা করছে আয়না থেকেই, আয়না থেকে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি, আমি ফিল করতে পারছি আয়নার দিকে, আয়নাটা পুরো ব্লার, সিচুয়েশনটা এরকম, ম্যাম তো বসে দেখছে কি হচ্ছে, আর আমি এরকম করে না এরকম টিল্ট হয়ে যাচ্ছি, কারণ একটার সময় প্রথমে বেশ ভালো লাগছে, আমার চোখে জল এসে গেছে, তখন আমি মানে মোটামুটি কাঁদছি ধরতে গেলে, নিচ্ছে আর কি, হ্যাঁ ওর পুল করছে আয়নাটার দিকে, আর ঠিক এই ধরো হাতের এইখানটা ধরে এরকম করে পুল করছে, আমি হেলে যাচ্ছি, ওরাও দেখতে পাচ্ছে আমি হেলছি, খুব জোরে পুল না, ওই কিন্তু সেম সেন্সেশন। এবং আমি পুল হতে তখন উনি বললেন যে না রিঙ্কু আর না, এখানেই শেষ করো, সেশন কমপ্লিটেড, তুমি আবার পিছোতে আরম্ভ করো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছি, যদিও যাটার সঙ্গে বেঁচে থাকতে আমার বিশাল ভালোবাসা কিছু ছিল না, কিন্তু সেই সময় তো আমি একটা ইমোশনাল হয়ে, হ্যাঁ ছোটোবেলা থেকে তো দেখেছি, আমরা তো বললাম জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, ওইটা হতে তারপরে আমি কিরম যেন একটা মধ্যে থেকে বেরিয়ে এসে, তো ম্যাম বললো ইউ গো ব্যাক, উনি তো ইংলিশেই বলেন বেশি, তো আস্তে আস্তে ওই পেছন না ফিরে 10টা স্টেপ সরে এসো করে, তারপরে আমি তো পুরো ব্রেকডাউন, আয়নাটা তারপরে দেখলাম ঠিকঠাক, তারপরে তো ওই সেশনটার পর লাইট ফাইটও জ্বাললো, তারপরে আবার অন্য লোকের আবার রিডিংস করতে, একজনের মা এসেছিলেন, সে তার মানে তার নাতি আর মানে মেয়েটি, তার ওরা স্টুডেন্ট ছিল না, ভদ্রমহিলা, তার মা এসে অনেক কিছু কথা বললেন, মানে ওনার থ্রু, যেগুলো হয়তো ওনারাও মানে পরে রিলেট করেছেন, তাই সে তো মানে সেই ভদ্রমহিলা তো কী দেখেছিলেন জানে, হাউ হাউ করে নাতি আর ওই মহিলা শুধু কেঁদেই যাচ্ছে, ওনাকে লাস্টে বলা হলো তোমরা এখানে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছ, চলে যাও, এত ইমোশনাল হয়ে গেছে। তো ওদের তো হয়, আর ওনার তো মা, আমার তো না জ্যাঠা, এবার হঠাৎ করে সব থেকে বড় কথা, এই অজয় নামটা নয়, অজয় ভেরি কমন নেম, হতেই পারে একটা আলতাবরে আমি বলতে পারি আন্দাজ, কিন্তু বাবলা যে আমার বাবার নাম, বাবলার সঙ্গে আমি, বাবলা আমাকে পছন্দ করতো না, শুধু শুধু ঝগড়া করতো, আমি কিন্তু ওকে এখনও খুব ভালোবাসি। না না, বাবা তখন বেঁচে, বাবা তো মারা গেছে 22 সালে। তো এইটা যে কি আর এত ইমোশনাল, মানে আর ওই যে টাচটা দাদা, মানে যে ফিল করেছি টাচটা, ওই যে বলছো না ওই টিংলিং টাইপের, আর ও লাস্টে দেখছি পুল করছে, মানে যদি কোনো ডেন্স ধোঁয়া যদি তোমাকে টাচ করে এবং তার একটা এনার্জি থাকে, ওইভাবে একটা খুব সূক্ষ্ম, হ্যাঁ হ্যাঁ ওনার মেয়েকেও বলেছি, এটা আমার পিসি টিসি সবাই জানে, আর সবাই তো জানতো আমি ওখানে যাই স্টুডেন্টস, তো বলেছি। তো বাবা দেখলাম খুব একটা বললো না, আসলে নিজে তো ফিল করেনি, কিন্তু আজকে যখন আমার ছেলে এই আগের বছর হঠাৎ ইঞ্জিনিয়ারিং পেয়েছে, আমি তখন ভাবি দেখো এটা কোন একটা সময় ওই যে বলেছিল, যেরকম এই যেটা বললাম না, আর সেই সময় কি করে দেখেছিল আমার ছেলে যে বিশাল হ্যাভক রেজাল্ট করতো, সেটা তো নয়,
আর সাডেনলি মানে জয়েন্টে ভাবে তাও যেন প্রিপারেশনও নেয়নি, হঠাৎ করে হয়ে গেছে, আমি বলতে পারবো না কি করে। আচ্ছা এই যে টান ছিল তারপরে কি তুমি জিজ্ঞেস করলে যে মানে যদি সত্যি করে যদি টেনে দিত? না, 2-3 বার টেনেছে, আমি হেলেছি, উনি ওখানেই বলেছেন আর যেও না। বাবা তাহলে কি টেনে না হয়তো কি জানি, হয়তো আয়নার ওপরে গিয়ে তো পড়তাম, আমি আর কত দূরই বা যেতাম। না সেটা তো হতো না, বা হতে পারতো যে আমি তখন অনেকটা ট্রান্স মতো হয়ে গেছি, আমি হয়তো ওর টানটা ফিল করছি, আমি যে হেলছি আমার হয়তো বডির আর তখন সে কন্ট্রোলটা ছিল না, উনি বুঝতে পেরেছেন, উনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা কাট করে দিয়েছেন। আমরা যে হিলিং করি কট কাট মানে এনার্জিটা কেটে দিলাম, সেটা ওনার সেই ক্ষমতা আছে বাবা, সে তো মানে শুধু যে মিরারে হয়েছে অবশ্যই নয়, আমরা যদি বলি সে কি আর এখন কি আসবে বলতে পারবো না, কিন্তু ওনার হয়তো সেই এবিলিটি ছিল, সব মিলিয়ে একটা মোটামুটি একটা এই জায়গাটা হয়েছে। এবং ওই যে বলেন টাচ যদি হয়, ওর ডেকে এনে টাচ করাচ্ছে, এটা তো হ্যাটস অফ টু হার, মানে এটা বলবো মানে অদ্ভুত, এটা একটা অসাধারণ আর খুব ইমোশনাল হয়তো। আমি তখন দুর্গাপুরে ছিলাম, তো অনেক ছোট আমার ছেলে তখন, অনেক দিন আগের ঘটনা। তো একদিন আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ, জ্বর হয়েছে, তো আমি কিচেনে কিছু করছিলাম, মেয়ের চলে গেছে, তো কিচেনটা ফাঁকা ছিল, সো আমি কিচেনে এন্টার করে চাটা করছিলাম। তো আমার হাজব্যান্ডের এক বন্ধু ছিল, তার নাম ছিল ইমানুয়েল, সে নিচেই থাকতো। এবার হাজব্যান্ডের জ্বর হয়েছে, অবভিয়াসলি ও দেখতে এসছে, হয়তো আমি ভাবছিলাম আসবে। হঠাৎ দেখি রান্নাঘরের পাশ দিয়ে দেখতে পাচ্ছি হল দিয়ে একটা অবয়ব পাস করে চলে গেল আমার ঘরের দিকে, আমার হাজব্যান্ড যেখানে শুয়ে আছে। আমি পেছন চলে গেলাম, এই ইমানুয়েল এসছে, চা করতে হবে তো, গিয়ে চাটা করবো এরকম। আমি দিকে এদিক দেখছি কেউ তো নেই কোথাও। আমি হাজব্যান্ডকে বলছি কি গো ইমানুয়েল আসেনি? বলে কই না তো। বলে আমি তো দেখলাম পাশ দিয়ে পাস করে চলে গেল। তো বেশ আমি আবার চুপচাপ কি ভাবতে আরম্ভ হয়ে ঢুকে গেলাম, আমার নিজের কাজ করলাম টরলাম। এইবার তারপরে অনেক বছর হয়ে গেছে, আমরা সব চলে এসেছি কলকাতাও, রিটায়ার করে গেছে, আমরা ন্যাচারালি আমি তখন স্কুলে ছিলাম ওখানে। তো তারপরে শুনলাম এক ভদ্রলোকের ফ্ল্যাটে একটা ফ্যামিলি এসেছিলো, তো সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্ল্যাট বুঝতেই পারছে, সবাই একজন চলে গেলে আরেকজন আসে। তো সে এসছে এবং তারা নন বেঙ্গলি, যথারীতি খুব পুজো পার্বণ করেছে। পণ্ডিত মশাই এসে ফার্স্ট থিং ওদের বললেন যে তুমি এই ফ্ল্যাটটা ইমিডিয়েটলি ছাড়ো, এই ফ্ল্যাটে তোমরা থাকবে না। তখন উনি অলরেডি মানে জিনিসপত্র সব নিয়ে এসছেন, বসে গেছেন প্রায়, খালি পুজোটা করছেন। পুজোটা করতে গিয়ে উনি বলে যে খবরদার এখানে থেকো না, এটা খুব মানে কিছু একটা আছে, কোনো আত্মা বা স্পিরিট কিছু আছে, তুমি শিগগির অন্য ফ্ল্যাটে শিফট করো। তো উনি সঙ্গে সঙ্গে অন্য ফ্ল্যাটে শিফট করলেন। এবার আমি প্রমাণ পেলাম যে দেখেছিলাম সেটা কিন্তু সত্য ছিল, মানে নট দ্যাট যে আমার একটা হয় না চোখের কাটা ছায়া বেরিয়ে চলে গেল পাস করে, সেটা কিন্তু ছিল না। তো এই হচ্ছে ছোট্ট ঘটনা, নিজের দেখা, তার লোক পাস করে চলে গেল। তখন অনেক বাদে সেটা, তখন আমরা ছেড়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড চায় মানে আমাকে একটু দাবিয়ে দিত, বলছে এইসব নিয়ে বেশি মাথা ঘামিও না। হ্যাঁ The more you talk about it, the more you're giving them the power. এক্স্যাক্টলি হ্যাঁ। তো তখন আমরা ছেড়ে এসেছি, আর ছিল ওখানে। এবং দুর্গাপুরে এই জায়গাটা জঙ্গল ছিল অরিজিনালি, তো ওখানে মেরে পুঁতে অনেক কিছু হতো। আবার বাচ্চাদের কবর দেখানে, ছোট্ট বাচ্চাদের ও যেখানে সেখানে পুঁতে রেখে দিত। আর দুর্গাপুর ইজ নোন ফর ইজ তান্ত্রিকিজম, মানে তান্ত্রিক প্র্যাকটিস ওখানে সাংঘাতিক হয়, মানে আফটার কামাখ্যা ওখানে কিন্তু একটা সাংঘাতিক জায়গা। বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর ওই বেলটা সাংঘাতিক কাজকর্ম হয়, সাংঘাতিক। আমি আমার একটা ছেলে ছিল, একটা কাজের ছেলে, সে ওখানে কিছু, সে আমার দিদি, বাঁকুড়া ছেলে, দিদি ওখানে না একটা জিনিস আছে, আমি দেখি গাছের মধ্যে বসে থাকে। আমরা ধর তুই মজা করছিস আর কি মারছিস, মানে না দিদি। তো এইসব হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যতদিন ছিলাম আমার ছেলে খুব অসুস্থ থাকতো ওখানে, ছেড়ে আসার পরে সব ভালো হয়ে গেল, কিচ্ছু হতো না। হ্যাঁ এটা কিন্তু সত্যি ঘটনা, এই একেবারে নিজের। আচ্ছা এর পরেরগুলো আমি বুঝতে তোমার জন্য রইল। খুবই ছোট একটা ঘটনা, তবুও আমি একটু শেয়ার করছি। আমি জিজ্ঞেস করছিলাম না যে পাস্ট লাইফ, আমি একটু আগেই জিজ্ঞাসা করছিলাম যে পাস্ট লাইফ কি সত্যি দেখা যায় কি। এই স্বপ্নটা আমি প্রায়ই দেখি, বুঝলে। আমি এটা একটা ফরেন কান্ট্রি, আমি বুঝতে পারবো না, বলতে পারবো না এটা কোন কান্ট্রি, কিন্তু শ্বেতাঙ্গদের কান্ট্রি, মানে সব হোয়াইট। হ্যাঁ আমি দেখি, তখন আমার ছেলেবেলাটা দেখি আমি কিন্তু এই যে আমি এখন যে এতে রয়েছি বা আমার টিনেজ, এটা কিন্তু আমি দেখি না। এই 3-4-এ পড়ার যে স্টেজটা, আমি ঠিক সেই স্টেজটা দেখি, যে আমি ওখানে ঘুরছি, ওখানে বেড়াচ্ছি, আরও সব রয়েছেন, সব হোয়াইট, কিন্তু তারা কিন্তু কেউ আমার বাবা মা নন। হ্যাঁ কিন্তু হোয়াইট, তাদের আমি বাবা মা বলছি, মানে মাম্মি ড্যাডি বলছি এরকম। হ্যাঁ এটা কেন হলো, কিসের জন্য হলো আমি জানি না। আর বেশ
বেশ উঁচু উঁচু, মানে বেশ যে বাংলো টাইপের বাড়ি, ও একদম স্বপ্ন। কিন্তু এটা আমি রিপিটেডলি 3-4 বার দেখেছি। না কি আমি জানি না, মানে আমি জাস্ট একটু বললাম, দেখো আমি এই মানে কিছুদিন আগেও দেখেছি, আচ্ছা বারবার দেখছো? বারবার দেখছি, কিন্তু না না এটা বড় বয়সে, খুব বড় বয়সে দেখছি আমি এটা। ছোট বয়সে আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু জানতাম না। আছে না, যে আমাদের আছে, হতে পারে হয়তো ওর আরেকটা অস্তিত্ব ওরকম কোনো কান্ট্রিতে আছে, অনেকগুলো আছে অনেক জায়গায়। হ্যাঁ, যে ও হয়তো সেইটা ওর কাছে। কিন্তু আমি এটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না বা কিছু, আমি ওই জন্যই বলতে চাইছিলাম না আর কি। কিন্তু এটা আমি রিপিটেডলি দেখি, রিপিটেডলি, হ্যাঁ রিপিটেডলি দেখি এটা আমি। বিশ্বাস না করার কিছু নেই, যার হচ্ছে তার তো হচ্ছে। আর ওই দাদা, আমি তোমাকে আর একটা জিনিস বলেছিলাম না, সেই সোনালি বলেছিল যে জগন্নাথ বলরামই হবেন, সেই ব্যাখ্যা কিন্তু আমি আজও পাইনি সোনালি। কে যে হঠাৎ কেন যে পয়সাটা নিল না, কেন আমাকে ওই অবধি পৌঁছে দিয়ে এসে চলে গেল, আজও বুঝতে পারলাম না। ও তো সেটা হ্যাঁ, সেই গল্প। হ্যাঁ, রনিতা। যাই হোক, এইটা এইটুকুই। আচ্ছা, ঠিক আছে, বলছি আমি সুপর্ণা দত্ত। আমি ছোটোবেলাতে, অনেক ছোটোবেলার কথা বলছি, সেই সময়তে আমি মালদা ডিস্ট্রিক্টের একটা গ্রামে থাকতাম। সেই গ্রামটার নাম হচ্ছে চাঁচল। হ্যাঁ, সেই গ্রামের একটা ঘটনা, মানে ওই বাড়িটাতে এক সময় আমরা ভাড়া থাকতাম, মানে আমার বাবার তো বদলি চাকরি ছিল, আমার 2 বোন আর মা বাবা থাকতাম। এবার আমরা যখন ওই বাড়িটা ছেড়ে এলাম, আমার মায়ের এক বান্ধবী, তিনি মানে তিনিও আর কি কোনো কাজের সূত্রে, স্বামীর কাজের সূত্রে চাঁচলেই থাকতেন, ওখানেই মায়ের সাথে তার মানে দেখা হয়েছিল আর কি, কথা টথা। এবার সেই প্রতিমা মাসি তার ফ্যামিলি নিয়ে ওই বাড়িটাতে তখন ভাড়া থাকতেন। তা সেই গ্রাম মানে সে কিন্তু মানে দারুণ গ্রাম আর কি, মানে ওখানে তখন ইলেকট্রিসিটি পৌঁছয়নি, ওখানকার লোকে রিক্সা কাকে বলে চেনে না, ঘোড়ার গাড়িতে যাতায়াত এরকম। তো সামনেই, ওই বাড়িটার সামনেই একটা বিরাট বড় শিরীষ গাছ, ওখানকার লোকে বলতো তরল গাছ। হ্যাঁ, শিরীষ গাছ, বিরাট বড় একটা শিরীষ গাছ। হ্যাঁ, আর তার নিচে 2 ছোট্ট ছোট্ট গ্রামের চায়ের দোকান, আর ওই জায়গাটাই বলতে পারো গ্রামের একটা মানে প্রাণ আর কি ওই জায়গাটা। তো এবার যে ঘটনাটা বলছি, যে আমরা ওই স্কুলে পড়েছি, আর সীতারাম মাস্টারমশাই বলে একজন ছিলেন, অঙ্ক পড়াতেন, এবার ভীষণ রাগী, অঙ্কের টিচাররা যেমন হয় আর কি, ভীষণ রাগী। তো প্রতিমা মাসি ছেলে মেয়েকে পড়ানোর জন্য ওই সীতারাম মাস্টারমশাই তার বাড়িতে আসতেন, ওই বাড়িটাতে আসতেন পড়াতে। তা যাই হোক, বিড়ালের ভাগ্যেও তো অনেক সময় শিখে ছেড়ে, তো সীতারাম মাস্টারমশাই সেদিন মুডটা ভালো ছিল। এবার বাচ্চারা বলেছে আমরা আজকে পড়বো না স্যার, গল্প বলুন। আর সেটা ভীষণ শীতের একটা সময় আর কি, আর তখনকার শীত মানে কিন্তু সে ভয়ঙ্কর শীত, আমি ওগুলো জানি তো ওই জন্য বলছি, সে ভয়ঙ্কর শীত। এবার উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, আজকে পড়তে হবে না, ওনার একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যাপার, তো উনি বলছেন আমি একটু বাইরে থেকে ঘুরে আমি আসছি, এসে তারপরে আমি তোদেরকে গল্প টল্প বলবো এরকম। এবার উনি যথারীতি একটু বাইরে গেছেন, আর মাসিও ওই ঘরটাতে উপস্থিত। স্যার এসছেন চাটা দিয়ে, মাসিও ওই ঘরেই উপস্থিত। এবারে স্যার এসে বসে বলছে হ্যাঁ এই টুকটাক কথা টথা হচ্ছে। তখন বলছে যে ওই উল্টো দিকে যে চায়ের দোকান, তাদের একজনের নাম ছিল মিন্টা আর আরেকজনের নাম ছিল শঙ্কর। তো তখন উনি বলছেন, এবার ওই সীতারাম মাস্টারমশাই বলছেন যে আচ্ছা বৌদি, আপনাদের এই যে উল্টো দিকের যে চায়ের দোকান মিন্টা, হ্যাঁ ওকে দেখলাম ও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে এই শীতের মধ্যে। হ্যাঁ, আর ওর কি বাড়িতে কিছু অসুবিধে হয়েছে? ওর মানে দেখলাম যে খুব বিষণ্ণ এরকম। তো আমি বললাম যে আপনি খালি গায়ে এই ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, কি ব্যাপার? তখন বলে আপনি কাকে দেখে এসেছেন? হ্যাঁ, তো বলছে এই যে মিন্টা, এই যে চায়ের দোকান মিন্টা, ওকেই তো দেখলাম যে ও একদম খালি গায়ে একটা লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে। তা আমি ওকে বললাম এই শীতের রাতে এরকম আপনি একা একা মানে এরকম এত শীতের রাতে ঘুরে বেড়াচ্ছেন, গায়ে একটা কিছু নেই, কি ব্যাপার, কি হয়েছে, বাড়িতে কোনো অশান্তি বা কিছু? যান বাড়ি চলে যান, বাড়ি চলে যান। বলছে আমি বাড়ি গিয়ে কি করবো, আমি তো মরেই গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলছে আমি বাড়ি গিয়ে কি করবো, আমি তো মরেই গেছি। এবার সীতারাম মাস্টারমশাই মনে করছেন যে উনি কোনো হয়তো বাড়িতে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, দুঃখে কথাটা বলছেন। তা তিনি আবার বলছেন
তিনি আবার বলছেন যে আরে এরকম কথা কেউ বলে নাকি, এরকম করে কি বলে, যান যান একটু ঝগড়াঝাটি হয়েছে তো কি হয়েছে, বাড়িতে যান বৌদির সাথে কথা টথা বলে ঠিকঠাক করে নিন। এবার তো মাসি এবং তার ছেলে মেয়েদের তো সব চক্ষু এরকম বড় বড় হয়ে গেছে, বলে কাকে দেখে এসেছেন, সে তো দিন 15 আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। হ্যাঁ, এবার সেই স্যার তখন তো সেই পইতে টইতে বার করে বলে এখন আমি বাড়ি যাব কেমন করে, কারণ সেটা শীতের রাত, আর রাতও হয়ে গেছে, রাস্তাতে এত তখনকার সময়তে ঠান্ডা পড়তো না, মানে আমার মনে আছে রাত্রিবেলাতে আমরা তখন খুব গ্রামে গঞ্জে থেকেছি, মানে মোজা, মাংকি ক্যাপ, সোয়েটার সব কিছু পরে, মানে সে লেপ মানে 2 হাতে টেনে তাকে নেওয়া যায় না, এত ভারী লেপ ওই সব। এবার তখন মাস্টারমশাই তো বলছেন এখন আমি বাড়ি যাব কি করে, হ্যাঁ, এবার সেই মেসোমশাইও বাড়িতে নেই যে উনি একটু এগিয়ে দেবেন বা কিছু, তা তিনি নাকি ওই পইতে বার করে গায়ত্রী মন্ত্র জপ টপ করে তারপরে কোনো মতে কাঁপতে কাঁপতে উনি গেছেন, এবং এটা প্রতিমা মাসির কাছেই আমার শোনা। হ্যাঁ, তো এই ঘটনাটা আমি শেয়ার করলাম, এটা আমি একটা অন্য গ্রুপে বলেছিলাম, তো যাই হোক এটা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। যে ছোটবেলাটা আমি যেখানে কাটিয়েছি, আমার একটা বিখ্যাত জায়গায় থাকতাম, সেটা হচ্ছে লেকের ধারে আশেপাশে, আমি সঙ্গত কারণেই জায়গাটা বলছি না, এবং ওই আমাদের যে বাড়িটায় থাকতাম ওই বাড়িটা ছিল হন্টেড, মানে ওখানে 18 থেকে 24 বছর বয়সী 3টে মেয়ের ওখানে অকাল মৃত্যু ঘটেছিল, এবং তার মধ্যে একজন ছিল আমার একেবারে বুজুম ফ্রেন্ড, মানে খুব ছোটোবেলায় ওই বাড়িতে আমরা ভাড়া গিয়েছিলাম। তো সেই মেয়েটি আমার মানে বলা যায় একেবারে জামানা কাপড় পরা অবস্থা থেকে সে আমার বন্ধু ছিল, আমার থেকে একটু বড় ছিল। তা সে যখন মারা গেল তখন আমি প্রায়ই তাকে অনুভব করতাম, মানে এমনও হয়েছে যে আমি ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছি, দেখছি জানলা ধরে দাঁড়িয়ে আছে। এটা ছোটোবেলায় ও আমার সঙ্গে করতো এরকম, যখন ছোট ছিলাম ও মর্নিং স্কুলে পড়তো আর আমি ডে স্কুলে পড়তাম, আমি যখন বাড়ি আসতাম 4টে 4:30 বাজতো, তো ন্যাচারালি মা আমাকে জোর করে ভাত খাওয়াতো, আর ও সেই সময় এসে আমার পাশে দাঁড়িয়ে থাকতো, তাড়াতাড়ি খা, ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি খা, আমরা বেড়াতে যাব না, আমরা খেলা করতে যাব না, আমার কাছেই লেক ছিল তো ওখানে চলে যেতাম খেলতে। তো মা খুব রাগ করতো, আর কত ভাত খাবি, ওঠ আমাদের সঙ্গে, এরকম করতো, মানে এইরকম ছিল ওর সঙ্গে আমার রিলেশনটা। তো ও খুব অজানা একটা কারণে মারা গেল, এবং ওর বিয়ের সমস্ত ঠিকঠাক হয়ে গেছিলো, যে ছেলেটির সঙ্গে বিয়ে হবে তাকেও আমরা চিনতাম, ও সেই গয়নাগাটি কেনা, নেমন্তন্ন কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছিলো। হঠাৎ একটা পেটে ব্যথা একটা নার্সিংহোমে ভর্তি করা হলো, এবং পরের দিন আমি ইউনিভার্সিটি থেকে যখন ফিরছি তখন আমি শুনলাম যে ও মারা গেছে। তারপর থেকেই আমি ওকে প্রায়ই দেখতাম, মানে জানলা ধরে হয়তো হঠাৎ মাঝরাত্রিরে ঘুমটা ভেঙে গেছে, হঠাৎ জানলার দিকে চোখ পড়ে দেখছি মনে হচ্ছে ও দাঁড়িয়ে আছে আর বলছে এই চল, আর কতদিন এখানে থাকবি, চল আমার সঙ্গে চল। আমি আর পারতাম না নিতে, তারপর আমি মাকে বললাম, মা এইরকম মানে পার্বতী আমাকে প্রায়ই দেখা দিচ্ছে, ওর ডাকনাম বললে ফেললাম আমি, যাই হোক ও আমাকে প্রায়ই এরকম দেখা দিচ্ছে মা। তখন আমার মা কী করবে, মা তখন মানে এটাও বলছি না, ওই অঞ্চলেরই একটি বিখ্যাত কালীবাড়ি আছে যার প্রতিষ্ঠাতা ছিলেন একজন খুব নামকরা তান্ত্রিক, তো ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো উনি বাড়িটা দেখে মাকে বলেছিলেন যে হ্যাঁ উনি আসতেন, উনি তখন কিন্তু যেতেন, অনেকদিন আগে মারা গেছেন, এবং ওনার ভীষণ নাম ডাক, অনেকভাবে আমরা উপকৃত হয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে তান্ত্রিক হলে উনি কখনো খারাপ কাজ করেননি, সবসময় লোকের ভালো করতেন। তো উনি এলেন, এসে মাকে বললেন যে তুমি আমাকে, তখনকার দিনে তো 25 পয়সার সর্ষে কিনে নিয়ে যাবে, আর বললেন যে তখন উনি মানে জল ব্যবহার করতেন না, গঙ্গার জল ব্যবহার করতেন না, লেকের জল নিয়ে যেতে বলতেন। যাই হোক মাকে ওই একটা জল নিয়ে যেতে বলেছিলেন আর একটা সর্ষে 25 পয়সার সর্ষে কিনে নিয়ে যেতে বললেন। তো জলটা উনি কি করলেন জানি না, মাকে বললেন এটা তুমি ঘরে রোজ সন্ধেবেলা ছিটাবে, আর একটা ধুনো টাইপের জিনিস দিয়েছিলেন, ওটা পোড়াতে বলেছিলেন, আর বলেছিলেন যে এই শনিবার দেখে সন্ধেবেলা ওই সর্ষেটাকে 4 বারে পোড়াবে। তো মা প্রথমবার 2 বার 3 বার পোড়ালো, মানে 4টে ভাগে পোড়ালো, লাস্ট ভাগটা যখন পোড়াচ্ছে পুরো শ্মশানের গন্ধ, মানে একদম চামড়া পোড়া গন্ধ যেরকম হয় সেরকম।
তো যাই হোক, ওই ঘটনার পরে আর আমার গুরুদেব ছিলেন প্রচণ্ড মানে খুব দশনামী সম্প্রদায়ের গ্রুপে ছিলেন উনি, শঙ্করাচার্য, উনি আমার দীক্ষা গুরু। তো উনি খুব মানে মহাপুরুষ ছিলেন আর কি, দেখেই বলে দিতে পারতেন। তো তখন উনি কোনো একটা কারণে এইখানে গুরু মানে উনি বিভিন্ন শিষ্যের বাড়িতে থাকতেন। গড়িয়ায় আমাদের একজন গুরু ভাইয়ের বাড়ি, ওখানে তিনি এসেছিলেন। তো মা এই যেদিন সর্ষেটা পোড়ালো তার পরের দিন ওনার সঙ্গে দেখা করতে গেছিলো, মানে আমার গুরুদেবের কাছে। তো মা জাস্ট সিঁড়ি দিয়ে উঠছে, উনি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছেন। মাকে খুব রেগে মেগে বললেন, হতচ্ছাড়ি, তুই ভূত মারতে গেলি কেন? ভূত তোর কী ক্ষতি করছিল? তো মা একদম স্পেলবাউন্ড হয়ে গেছিলো, মা আর কোনো কথা বলতে পারেনি। তো এই সমস্ত ছিল ঘটনা। যাই হোক, তারপরে মা ওনার কাছে গিয়ে বলেছিল যে আমার মেয়ে এরকম বারবার স্বপ্ন দেখছে। আর একটা জিনিস হতো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম মানে ঘাড় থেকে আরম্ভ করে কোমর পর্যন্ত পুরো আঁচড়ের দাগ, মানে একদম মা বলতো তোকে পেতনিতে আঁচড়েছে। এরকম আগে বলতো। যাই হোক, তো সেই আমার গুরুদেব যিনি বিশ্ব মহারাজ বলতাম আমরা, উনি মার পেছনে পড়ে গেলেন। মা বাবা যে যখন যাচ্ছে, তোরা বাড়িটা ছেড়ে দে, তোরা ওই বাড়িতে আর থাকবি না তোরা। আর আমি ভীষণ ভুগতাম ওই বাড়িতে, মানে অকারণে কোনো দিন আমি এক নাগারে পড়াশুনো করতে পারিনি। সে স্কুলে যেতে পারতাম না, কামাই হয়ে যেত, মানে ক্লাস করাতে পারতাম না, পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হতো। তো যাই হোক, উনি একদম মাকে বলে দিলেন স্ট্রিক্টলি যে যেদিন যেখানে পাবি জয়গুরু বলে বাড়িটা দেখে নিবি। আর আমরা ওই পজিশনে থাকতাম, তো কোনো বাড়ি পছন্দ হচ্ছিল না। মানে এদিক দিয়ে বেরোলে হচ্ছে ঢাকুরিয়া সাদান অ্যাভিনিউ, আর এদিক দিয়ে বেরোলে হচ্ছে ওই পঞ্চাননতলার মোড়। তো এই ভীষণ ভালো জায়গাটা ছিল। যাই হোক, তারপরে ওনার কথা শুনেই আমরা বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আর কোনো সমস্যা আমার জীবনে হয়নি, কিন্তু বাড়ি ছেড়ে দেওয়ার পরেও আমি 2-1বার ওকে স্বপ্ন দেখেছিলাম। এইটুকুনি হচ্ছে আমার নিজের জীবনের ঘটনা। তখন আমার বাচ্চারা খুব ছোট। আমার ছোট বাচ্চাটা তখন একদম কয়েক মাসের, আমার বড় বাচ্চা তখন 6 বছর। তো বাদিকে আমার ছোট বাচ্চা শুয়ে আছে, তারপর আমি, তারপর আমার বড় বাচ্চা, বড় মেয়ে, তারপর আমার হাজব্যান্ড শুয়ে আছে। এইভাবে আমরা রাত্রে শুতাম। তো একদিন এরকম হঠাৎ না একটা ঠাস করে, মানে একদম চড় মারলে, সাইলেন্ট জায়গায় যদি কেউ ঠাস করে চড় মারে একটা আওয়াজ হয়, তো একটা ওরকম আওয়াজে না চট করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ভেঙে গিয়ে আমি যে ভেঙে গেছে ঘুমটা, ও তখন বলছে উফ, আমি কী হলো? বলছে তুই আমাকে মারলে? আরে আমি মারবো কেন? আর ও না সবসময় হাত এরম করে ঘুমায়, দুটো হাত এভাবে তুলে ঘুমায়। ও এমনিও কখনো যদি হাত এরমভাবেও যদি শোয়, রাত্রে ঘুমের ঘরে হাত ওর উঠে যায়, ওই দুটো মানে গৌরাঙ্গের মতন হাত তুলে ঘুমোয়। তো বলছে এই জায়গাটা দেখো তো, আমার জ্বালা করছে। তো আমি লাইট জ্বালিয়ে দেখছি ওর এই যে থাইয়ের ভেতরের অংশের এখানে একটা 4 আঙ্গুলের দাগ, লাল, একদম ঠাস করে মারলে যে দাগটা হয়। আমি বলছি আমি শুয়ে আছি, তারপরে আমার মেয়ে শুয়ে আছে, তারপরে তুমি শুয়ে আছো। আমি যদি ঘুমের ঘরে মারিও, অতটা উঠে আমাকে বসে তবে মারতে হবে, এটা তো সম্ভবই না। এই ঘটনা একটা ঘটেছিল আমাদের। তো এটা একটা মানে জিজ্ঞাসা চিহ্ন যে কী হয়েছিল। আর ও তেমনি আমাকে, ওনার হাজব্যান্ড যেমন এটা নিয়ে কোনো রকম চর্চা করতে দিতেন না। ও একদম বলে না, ঠিক আছে যা হয়েছে হয়েছে, ঠিক আছে যাও টয়লেট করে এসে ঘুমাও। আর তখন বাচ্চা একদম ছোট, আমিও ক্লান্ত থাকতাম, ঘুমিয়ে পড়েছি, আর খেয়াল নেই। পরবর্তীকালে আর ওই সময় ঠিক ওই যে যখন ওই ঘটনাটা ঘটেছিল, তখন আমাদের অনেকগুলো ইনসিডেন্ট এরকম ছোটো ছোটো ঘটতো। তার মধ্যে এইটা একটা ছিল মানে সাংঘাতিক, আর খুব ভয় পেয়েছিলাম। কিন্তু খুব ঠাকুরের নাম ঠাম করতাম, ঠিক আছে। তারপরে কিন্তু এমনি কোনো সাংঘাতিক ক্ষতি হয়নি, কিন্তু আমরা একটা টের পেতাম একটা প্রবলেম আছে, কিছু একটা হচ্ছে আর কি, মানে সারাউন্ডিং কিছু একটা হচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটতো। এটা হচ্ছে আমার লাইফের একটা ঘটনা। আর এমনি যে বিশাল কিছু ভৌতিক ঘটনা আছে তা না। তো আমি একটা দৈবিক ঘটনা বলি, হ্যাঁ, সেটা মানে আমি একজনের কাছে খুব কৃতজ্ঞ, এটা আমি তার জন্য আরও বলছি। করোনাতে আমার হাজব্যান্ডের খুব মানে একদম সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল, মানে 45 স্যাচুরেশন নেমে গেছিলো, অক্সিজেন স্যাচুরেশন। ওকে যে হসপিটালে প্রথমে মানে দেওয়া হয়েছিল, সেই হসপিটাল থেকে ওকে মানে ইয়ে করে দিল, বলছে না আমাদের এখানে ওনাকে করার মতন, কভার করার মতন কোনো ইয়ে নেই, ডাক্তার আমরা আনতে পারছি না, আজকে বললে ডাক্তার আসবে পরশুদিন, আপনারা একটা অন্য কিছু ব্যবস্থা করুন। যাই হোক, আমরা সেই তাতে করে কলকাতায় আমরা একটা বড় নার্সিংহোমে নিয়ে গেলাম, হসপিটালে।
সেখানেও ছিল, যথেষ্ট নাম করা। তো সেখানেও মানে 16 দিন ওকে আমরা কেউ দেখতে পাইনি, 16 দিন আমরা কেউ দেখতে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কি, করোনার সময় এমন অবস্থা ছিল, মানে আমরা এমন অনেক ঘটনা তখন শুনছি যে মানুষ দেখতে পাচ্ছে না, এমন এমন ঘটনা ঘটে যাচ্ছে যে মানুষ সেটা পরে মানে আমার ভাসুরের ছেলে ইয়েতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওর বন্ধু আছে, আমি তাকে বলছি যে তুই তোর বন্ধুদের দিয়ে খোঁজ খবর কর, সেখানে যদি কেউ যায় তাদেরকে দিয়ে একটু খোঁজ খবর, অন্তত মানুষটা মানে এখনও ভালো আছেন কি না একটু খবরটা অন্তত আমাকে দে। তো যাই হোক, আমি সারাউন্ডিং প্রচুর আমাদের পরিচিত সংখ্যার একটু বেশি, তো আমরা অনেকভাবে আমরা খবর পেয়েছি না, আছে ঠিক আছে, কিন্তু ওর কন্ডিশনটা মারাত্মক খারাপ হয়ে গিয়েছিলো, খুবই খারাপ হয়ে গেছিলো, আইসিইউতেই ছিল, মানে 16 দিন আইসিইউতেই। আর ওখানে তো বিল্ডিংয়ের হসপিটালের ভেতরে ঢুকতে দিত না, আমরা একদম রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, মানে আমি আমার বড় মেয়েকে নিয়ে যেতাম, পুরো রাস্তায় সারাটা দিন বসে মানে দাঁড়িয়েই থাকতাম, কোনো বসারও জায়গা ছিল না। তারপরে ওই যে রাস্তার ধারে গাছের বাউন্ডারিগুলো থাকে না, ওটার মধ্যে বসে থাকতাম, কিছু তো করার নেই, ভেতরে তো বসতে দেবে না, ঢুকতেও দেবে না, মানে আমাদের দেখে না দয়া করে ওই স্টাফরা এসে না আমাদের একটা চেয়ার দিত, আমি আর মেয়ে পালা করে একটু বসতাম, বলতে বসে থাকেন কেন, আছে না ঠিক আছে কিছু এখানেই শুনবো, মানে বাড়ি থেকে শুনে দৌড়ে আসা, আমি থাকি কোন্নগরে, কলকাতা এত দূর আসা সম্ভব না, ঠিক আছে এখানেই থাকি। তো যাই হোক, সে অনেক যুদ্ধ তখন গেছে। ওই সময় আমার ছোটো মেয়ে 11-এ পড়তো, তো ওর তো সব তখন স্কুল তো বন্ধ, কিন্তু প্রাইভেট টিউশনগুলো তো আর যেতে পারছে না। তা আমি তখনও পর্যন্ত যাচ্ছিল, মানে তখনও একদম টোটাল বন্ধ হয়নি, বুঝলেন তো, মানে এই যে সব গাড়ি ঘোড়া বন্ধ, সব জায়গায় যাওয়া বন্ধ, তখনও হয়নি। তো যেতে পারছে না, তখন আমি একদিন ও যার কাছে ভূগোল পড়তে যেত, উত্তরপাড়ায় থাকেন দিদিভাই, আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ, এর জন্যই আমি এই ঘটনাটা আরও বলছি। তো আমি দিদিভাইকে না ফোন করলাম যে মেয়ে তো এরকম, মানে তখন সব দিক দিয়ে খুব মানে খারাপ কন্ডিশন আর কি, মানে ভাবছি মানে কি করে মানে সময়টাকে সামলাবো। তো যাই হোক, আমি ফোন করলাম যে দিদিভাই ও তো এখন যেতে পারবে না, ওর বাবার এরকম করোনা হয়েছে। তো উনি আমাকে বলে, আচ্ছা আপনি চুপ করুন, আপনি বলুন আপনার হাজব্যান্ডের নাম কি, গোত্র কি। ঠিক আমাকে একদম ওই কথাটা শুনেই আমাকে চুপ করিয়ে দিলেন, মানে আর কিচ্ছু বলতে হবে না, আপনি আপনার হাজব্যান্ডের নাম আর গোত্রটা খালি বলুন। আজকে সোমবার না মঙ্গলবার, আমি বাবা লোকনাথের পুজো দিতে যাচ্ছি, আমি গিয়ে ওখানে পুজো দেবো। আমি না ও আর বাবা লোকনাথ আমার সব কিছু, মানে আমার জীবনের, আমি বাবা লোকনাথকে একটা কথাই বলি, আমার ভালোও তুমি, আমার মন্দও তুমি, তুমি যেখানেই আমাকে ফেলবে তুমিই তুলবে, ফেলবেও তুমি, তুলবেও তুমি। তো মানে বাবা লোকনাথ শুনে আমি না তখন একদম কী বল স্টান্ড হয়ে গেছি যে এরকমও হতে পারে। তখন উনি বললেন না, ওনার নাম গোত্রটা বললেন, সঙ্গে সঙ্গে ওনার নাম গোত্রটা বলে দিলাম, বলে বৌদি রাখুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, রাত্রেবেলা কথা বললে হয়তো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাত্রে ঘুমোই না, বলতে গেলে জেগেই থাকি, যখন হোক, বলে আমার না একটু আসতে দেরি হবে। ঠিক উনি 10:30 11:30 আমাকে ফোন করলেন, ফোন করে না আমাকে একটা ছবি পাঠালেন যে এরকম উনি ওখানে বলেছেন পুরোহিত মশাইকে পুজো দেওয়ার, ওনারা ওখানে প্রদীপ জ্বালায়, প্রদীপ বলছে দেখুন এই প্রদীপটা জ্বলছে, যতক্ষণ ওখানে 2 ঘন্টা আমরা ছিলাম কনস্ট্যান্ট প্রদীপটা জ্বলেছে, আমি যখন এসছি ওখান থেকে তখনও প্রদীপটা জ্বলছিল, আপনি নিশ্চিন্ত থাকুন, দাদা ভালো হয়ে ফিরে আসবেই আসবে। এই কথাটা উনি আমাকে বলেছিলেন। আমার মানে তখন ওনাকে কৃতজ্ঞতা মানে মুখে বলে শেষ করতে পারবো না আমি এই কথাটা। আমি তখন বললাম ঠিক আছে। আর ওই সময় এমন অবস্থা না, মানে আমাদেরই একজন রিলেটিভ, খুবই কাছের মানুষ, উনি ফোন করেছেন, আর আমার ফোনে না আমার গলা আর আমার বড় মেয়ের গলা সেম, যে কেউ মানে আমার নিজের দিদিরাও ভুল করে, শুনলে ভাবি কি বোধহয় আমি ধরেছি, আমার মেয়ে ফোন করেই বলে আমি বলছি বলে দেয়, কারণ ও ভুল করেছে, ও 2-1বার ভুল করে, এরকমই প্রবলেমটা হয়। তো যাই হোক, তো উনি ভেবেছেন কি আমার মেয়ে ধরেছে। তো ন্যাচারালি উনি বলছেন যে শোনো তুমি তো বড় হয়েছো, তখন আমার মেয়ে জাস্ট চাকরি পেয়েছে, মানে ওর তখন মানে কি বলবো কমাস 2-3 মাস হয়েছে ও চাকরিটা পেয়েছে জাস্ট, তুমি বড় হয়েছো তো তোমাকে বলছি, ওনার ছেলের বউ ডাক্তার,
উনি একদম ওখানে গিয়ে আমৃতে ছিলেন না, আমৃ সল্টলেকে ছিল, তা আমৃতে গিয়ে ভেতরে গিয়ে দেখে এসছেন আর কি। তো বলছে যে দেখে এসেছে, কিন্তু তুমি শক্ত হও, মাকে হেল্প মানে মনের দিক দিয়ে শক্ত হতে বলবে, খুব কন্ডিশন খারাপ, কিচ্ছু করার নেই, শুধু ঠাকুরকে ডাকো। উনি না বলেছেন তখন, এবারে ফোনটা তো ধরেছি আমি, উনি 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 ভেবেছেন আমার মেয়ে, উনি সবটা বলে দিয়েছেন, সবটা, মানে উনিও ওকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ ভীষণ ভালোবাসে ওকে, মানে ওনারাও খুব মানে মন খারাপ ওনাদের শুনে। তো বলছে কি করবে বলো, এরকম হ্যান ত্যান। তখন আমি বললাম আমি মহুয়া বলছি। তখন উনি তো মানে ফোনে না ছি আমি তুমি কিছু আমি না মনে করার কিছু নেই। আমাকে তো ডাক্তাররা রোজ রাত্রিবেলা ফোন করতে বলে, আমি আমার ভাসুরকে রেখে কনফারেন্স কল করতাম, কি বকা বকতো, মানে আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই, ডাক্তাররা মরে যাচ্ছে আর আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে পড়ে আছেন। আমি শুধু বলতাম কন্ডিশনটা যদি একটু বলেন, কন্ডিশনটা কি, মানে মানুষকে তো দেখাও যাচ্ছে না, মানে তখন যে কি পরিস্থিতি সে মানে ভাষায় প্রকাশ করার নেই। তা আছি সে তো আমি সব কথাই ডাক্তারদের শুনছি, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, ঠিক আছে। যাই হোক, ঠাকুর মানে 45 দিন পর ওকে বাড়িতে নিয়ে এসেছি, মানে যখন ওকে বাড়িতে নিয়ে এসেছি তখনও আমাকে আত্মীয় স্বজন সবাই বলছে তুমি পারবে, মানে এরকম একটা ব্যাপার, কন্ডিশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, মাহাত্ম্য তো আছেই, ঠাকুরের মাহাত্ম্য তো আছেই, বাবা লোকনাথের মাহাত্ম্য আছেই, এবং সবচেয়ে আমি তার কাছে কৃতজ্ঞ যিনি আমার হয়ে পুজোটা দিয়ে দিয়েছিলেন, এটা আমি একদম একদম নিয়েছেন। মানে তখন তো আমার বলছি কি 9টার সময় বাড়ি থেকে বেরোতাম, রাত্রে 11টায় ফিরতাম, মানে তখন এরকমই অবস্থা, গিয়ে বসে থাকতাম। খবরটা কে দেবে আমাদের, তখন খবরটা দেওয়ারও তো লোক নেই, যে ওই খবরটা আর হসপিটালে ফোন করলেও না একটু মানে অসুবিধা হতো আর কি তখন, এবার রুগীর সঙ্গে কথা বলারও অসুবিধা। ওর তো তখন ওই পড়ানো একদম নল টল দেওয়া, অক্সিজেন নল টল দেওয়া, ও তো কথা বলতে পারছে না তখন, তো খবর পাবো কি করে, জানবো না আমি, যাক তো চল গিয়ে আমরা হসপিটালেই বসে থাকি, মানে অনেক দিন ওরকমই। যখন ওই বিল্ডিং থেকে আনকোভিড মানে নন কোভিড বিল্ডিংয়ে চেঞ্জ করলো, সেই দিন তারপর থেকে একদিন পর দুদিন পর একটু যেতাম, তারপরে তো আবার ওই হসপিটাল থেকে আবার বাড়ির কাছে আরেকটা হসপিটালে এনে আরেকটু ভালো টালো করে, মানে 45 দিন গেছে আর কি যুদ্ধ। বাবা লোকনাথের কাছে আমি কৃতজ্ঞ, সেই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ, মানে কৃতজ্ঞতার শেষ নেই, নিঃস্বার্থ, মানে উনি শুনেই, হ্যাঁ 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 একদম একদম। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি ওনারও জীবনের যদি কোনো বাধা বিঘ্ন অসুবিধা যাই আসুক, সব যেন কেটে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা লোকালিটির ঘটনা বলছি, ভিডিও অফ করার পরে আমি বলবো, তাহলে তোমরা সবাই আরও ভালো করে রিলেট করতে পারবে। ঘটনাটা আগে বলি। ধরে নাও একটা পাড়া, একটু পশ এরিয়া, 4-5টা বাড়িকে ঘিরে, পাড়াটা তো অনেক বড়, 4-5টা বাড়িকে কেন্দ্র করে ঘটনা, এবং জাস্ট লাস্ট ইয়ারের ঘটনা। না জাস্ট পাপাই পরে কথা বলছি। আচ্ছা, না 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 পরে কথা বলছি। তো এবার কথা হচ্ছে যে মোটামুটি ধরো লাস্ট ইয়ারের অগস্ট জুন এইরকম সময় থেকে পাড়ার মধ্যে একটা, পাড়াতে বেশ অনেক কুকুর টুকুর ছিল, পাড়ার কেউ খেতে টেতে দিত, মানে ওরা খেয়ে পড়েই থাকে মোটামুটি, আর ভালো কুকুরগুলো বেশ। তো ওদের কী হতো, মানে যেই জায়গাটার কথা বলছি, ধরে নাও ওই 4-5টা বাড়ি, সেইখান থেকে একটা লম্বা রাস্তা, মানে এদিকে বাড়ি ওদিকে বাড়ি, আর এল প্যাটার্ন করে আবার ওই দিকে গেছে। এবার সবাই না নোটিস করতে শুরু করে ওই অগস্ট জুন ওরকম সময় থেকে, যে ওই যে এল প্যাটার্নটা যেদিকে চলে গেছে, ওখান থেকে মোটামুটি 2-2:30 নাগাদ রাত্রিবেলা কুকুরগুলো কাঁদতে কাঁদতে আসে, এসে এই দিকে রাস্তাটা পর্যন্ত আসে, এসে
থামে, খানিকক্ষণ জটলা করে, কেয়াস করে এবং তারপর আবার চলে যায়। এবং এই কান্নাটা, যেটা আমরা সবাই খুব ভয় পাই না, যেই কান্নাটা লোকে বলে যে একটা বাজে কান্না, কিন্তু অ্যাকচুয়ালি ওরা তো ঘটনা ঘটবে সেটা বুঝতে পারে বলে কাঁদে, ওরা কাঁদে বলে তো আর ঘটনা ঘটে না। তো এটা কিন্তু মোটামুটি এরা কিন্তু বুঝেছে। এবার ধরে নাও সবাই বুঝতে পারছে, নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তাও হচ্ছে, কেউ কেউ হয়তো একটু বেশি বুঝেছে। এবার যারা বেশি বুঝেছে তাদেরই একজনকার কথা বলছি, সে এবার একদিন সকালবেলা নিচে কিছু একটা কাজে নিচে নেমেছে, ফ্ল্যাটও আছে ওখানে, তো শুনতে পাচ্ছে ওই 4-5টা বাড়ির মধ্যে একটা বাড়ির ওপরে একজন থাকে আর নিচে তাদের ভাড়াটে থাকে। তো ভাড়াটে ভদ্রলোক ওই বাড়িওয়ালা ভদ্রলোককে বলছে খুব আস্তে আস্তে, খুব লো সাউন্ডে বলছে, দেখুন আমি যা দেখেছি সেটা কিন্তু ঠিক মানুষ নয়, হ্যাঁ, আর একটা অবয়ব, মানুষ নয় এটুকু বলতে পারি। এবার যিনি বলছেন সে তো নিচে থাকে, তার নিচে অনেকগুলো জানালা আছে, এবার গরমের দিন তার কিন্তু এসি নেই, কাজেই তাকে জানলা খোলা রাখতে হয়। এবার উনি বলছেন ওই জানলার পাশ থেকে উনি যেতে দেখেছেন। এবার লো ভয়েসে বলছে বাড়িওয়ালাকে, আর যে শুনেছে কথাটা পাস করতে গিয়ে সে তো শুনে ঠিক ধরেছে, মানে তার তো মাথায় ক্লিক করেছে যে ব্যাপারটা কি হলো। এবার তিনি মাঝখান থেকে ফোড়ন কেটে বলেছেন যে আচ্ছা এই যে কুকুরগুলো ডাকছে এই বিষয়ে কি, আর ওনারাও বলছে মানে কুকুর ডাকছে হচ্ছে এই বিষয়ে কি আপনারা কথা বলছেন। এবার অপোজিটের বাড়ি থেকে আরেকটি ছেলে বেরিয়ে আসে, সেও বলছে হ্যাঁ হ্যাঁ বৌদি আপনি ঠিকই ধরেছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন। সেই যে ছেলেটি বেরিয়েছে তার আবার ছোট বাচ্চা আছে, কাজেই তাকে আর তার মিসেসকে অনেক রাত অবধি জাগতে হয়। এবার ওরাও নোটিস করেছে, বলছে যে তখন যে ভদ্রমহিলার কথা বলছি উনি বলছেন আচ্ছা আওয়াজটা কি ঠিক এরম প্যাটার্নে, যে প্যাটার্নটা আমি বললাম এরমভাবে হয়, আমি কিন্তু তাই শুনেছি। তার অদ্ভুত বিশ্রীভাবে কাঁদতে কাঁদতে সে, মানে কাঁদা মানে কি, ওরা যদি চোরকে তাড়া করে তাহলে ওদের ডাকটা অন্য ধরনের হওয়া উচিত, যেরকম আমরা জানি যে ওরা কাউকে তাড়া করছে, এটা কিন্তু তা না, অদ্ভুত কোকিয়ে কোকিয়ে কাঁদতে কাঁদতে আসে যেন ওরা ভয় পেয়েছে একটা কিছু, আর এই দিকের জায়গা রাস্তাটাতে এসে একটা কেওয়াস করে আবার কাঁদতে কাঁদতে চলে যায়, এই রকম হয়। তখন ছেলেটি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আর ঠিক এই টাইমটাতে হয়। তো তখন বলছে তাহলে কি হলো, আর একজন ওপর থেকে দাঁড়িয়ে বলছে তাহলে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাতে পারি, কি ঘটছে দেখব। তখন ছেলেটি বলে আমি কিন্তু 2 দিন দেখেছি মমি যেরকম হয়, হ্যাঁ মমি ঠিক ওই রকম কাপড় জড়ানো মমি, একটা মমি যদি পায়ে ওই যে হুইল লাগানো যে জুতোগুলো হয় না স্কেটিং করার, বলছে ওরম পরে যদি কেউ চলে যেতে পারে ওই রকম যেতে দেখেছি আমি আর আমার মিসেস দুজনেই কিন্তু দেখেছি, কারণ ওরাও নিচে থাকতো। তখন ভদ্রমহিলা শুনে বলছেন এটা কি করে সম্ভব, এই আবার কি, মানে চোর কি আর এভাবে আসবে। তা সবাই ভাবছে বলছে চোর আসলে কি আর এরমভাবে ওরা কাঁদে, ওরা তো অদ্ভুতভাবে কাঁদছে। যাই হোক এটা নিয়ে হাসি মজা হচ্ছে এবং অনেকে বলছে ধুর চোর টোর নয়, এসব কিছু নয়। তো এইরকম কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং এটা কিন্তু চলছে, এটা কিন্তু মোটামুটি না আপাতত বন্ধ, অগস্ট থেকে লাস্ট ইয়ারে চলছে, 2-3 মাস ব্যাপারটা রানিং হয়েছে। তো ভদ্রমহিলা বলেন যে এই যে আমরা এত কথা টথা বলছি এবার বোধহয় বন্ধ হয়ে যাবে, চোরের কানে পৌঁছবে, আমরা আলোচনা করছি বন্ধ হয়ে যাবে। তো হলো কথা টথা হলো। এইবারে এই ভদ্রমহিলার বাড়িতে একটু সমস্যা সৃষ্টি হয় অলরেডি, তিনি অনেক বছর আছেন ওইখানে, কোনোদিনই কিছু ফেস করেননি, কিন্তু উনি একটু সমস্যা বুঝছেন, একটু কোনো ঘরে জানলায় নক হচ্ছে, নক হচ্ছে এবং এরকম লেভেলে নক হচ্ছে বোঝা যাচ্ছে কেউ নক করছে ভাবে। এখন ওখানে একটু ভামঠামের সমস্যা আছে, কিন্তু ভাম তো সে এরমভাবে নক করবে না, হ্যাঁ ভাম আঁচড়ায়, সেটাও আমরা জানি যে যাদের এরিয়াতে থাকে ভাম কিন্তু আঁচড়ায় জানলা, কিন্তু নক করছে। তো ওনাদের কিছু মনে হয়েছিল বাস্তুর কিছু বোধহয় প্রবলেম আছে, কিছু বাস্তু উনি জানতেন, সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে আমাদের বাস্তুতে কিছু সমস্যা আছে বলে উনি একজন বাস্তুবিদকে ডাকেন। তো বাস্তুবিদ এসে অনেক কিছুই বলেন, ছোট ছোট
বিশাল কিছু পয়সা টয়সাও ইয়ে করেনি, বিশাল কিছু চেঞ্জেসের কথাও বলেনি, টুকটাক কিছু বলছে আপনাদের এই সমস্যা আছে, এই আছে, আপনারা এটা করুন ঠিক হয়ে যাবে। তো তখন বলছে আপনাদের এখানে কি কোনো এনার্জি ফিল করেন? তো তখন ভদ্রমহিলা বলেন না, এতকাল তো করিনি, তবে রিসেন্ট না এইরকম একটা হচ্ছে। তো যেইখানে হয় উনি সেখানে যান, গিয়ে উনি বলেন যে একটা মহিলা একটা এনার্জির তো কোনো মানে জেন্ডার হয় না, কিন্তু লাস্ট জেন্ডারে উনি মহিলা ছিলেন, এইরকম একটা কিছু এনার্জি আছে, কিন্তু হার্মফুল নয়। তো তখন বলছে যে তাহলে হঠাৎ করে এই নকিংটা কেন? তখন বলছে যে হয়তো উনি বোঝানোর চেষ্টা করছেন অস্তিত্ব, তা এইটা উনি বোঝেন, কিন্তু ওনার নিচের ফ্ল্যাটেই আরেকজন মহিলা থাকেন, আরেকটি পরিবার, তিনি কিন্তু অনেক দিন থেকেই ভয়টা পাচ্ছেন। হ্যাঁ, উনি ভীষণ ফিল করেন ঘরের মধ্যে, ঠিক আছে, অনেক দিন থেকে। উনি শেয়ারও করেছিলেন ওনার সঙ্গে। তা উনি বলেন যে আমি রিসেন্টলি এটা বুঝেছি, কিন্তু নিচে বলছে না, উনি হয়তো আপনার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা ইয়ে নয়, আপনার হয়তো উপরে হয়তো সন্তুষ্ট বা কিছু এরকম একটা কথা মানে চলছে, মানে কিছু ধরা যাচ্ছে না। হ্যাঁ, এরপরে একদিন বেশ অনেক দিন কেটে গেছে এবং যেই ভদ্রমহিলার কথা আমি বলছি উনি কিন্তু বুঝতে পারেন যে আস্তে আস্তে ওই যে কুকুরদের কান্না, ওই ব্যাপারটা কিন্তু স্টপ। এইবারে পরে নিচের যে ভদ্রমহিলা থাকতেন তিনি শেয়ার করেন যে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে এখানে একটা কিছু সমস্যা হচ্ছে, এবং যেই জিনিসটাকে দেখা গেছে তুমি একটু ভেবে দেখো আমাদের আশেপাশে এরকম কিন্তু একজন ছিলেন। হ্যাঁ, এবার যখন ওনাকে এটা বলা হয় তখন উনি রিলেট করতে পারেন যেই বাড়ির ভদ্রলোকের ভাড়াটে ওনাকে বলছিলেন তাদের বাড়িতেই এরকম একজনের সেম অবস্থায় ছিলেন মারা যাওয়ার আগে, এবং বেশ ব্যান্ডেজ অবস্থায় ছিলেন, এবং বেশ মানে বছর খানেকের ওপর তো ছিলেনই, ঘাফা ছিল আর কি, এরকম অবস্থাতেই উনি থাকতেন। কিন্তু উনি মারা গেছেন বেশ কিছু বছর হয়ে গেছে, আর সেটা হওয়ার পরে কিন্তু ওই যেই ভদ্রমহিলাকে এক্স্যাক্টলি কেন্দ্র করে আমি কথাটা বলছি, উনি প্যারালেলি যেহেতু ছাদ, মানে ওনার ব্যালকানির সঙ্গে ওদের পাশের বাড়ির ছাদটা প্যারালেলি, উনি এক দুবার বুঝেছিলেন মারা যাওয়ার কিছুদিন পরে পরে, মানে পাশ থেকে যেন ডাকছে এই এই এরকমভাবে একটা ডাকের আওয়াজ উনি বুঝেছিলেন, কিন্তু তারপরে কিছু হয়নি। উনি গাছে জল টল দিতে যেতেন, উনি ওটা বুঝেছিলেন, তার মানে ওনার হাজব্যান্ডকে বা কাউকে নিয়ে গিয়ে দাঁড়াতেন যে একটু দাঁড়াও আমি একটু গাছে জলটা দিই, রাত্রেবেলায় দিতেন, কিন্তু তারপরে আর কিছু না, ভয় না কিছু না, কাজেই মাথা থেকে ব্যাপারটা পুরো বেরিয়ে যায়। কিন্তু তার বেশ কিছু বছর বাদে, এটা লাস্ট ইয়ার ঘটেছে, তো নিচের ভদ্রমহিলা বলে তুমি বুঝতে পেরেছো এবার কে? তখন সে রিলেট করতে পারে, বলে হ্যাঁ তাই তো। তখন উনি বলেন যে হ্যাঁ এবার তখন সে বলছে যে আস্তে আস্তে তো বিষয়টা কমে গেছে, মানে আর তো আমরা বুঝতে পারছি না। তখন উনি বলেন হ্যাঁ বুঝতে পারবে কি করে, বাড়ি তো আমি বাঁধিয়েছি। ও তার মানে উনি আসতেন, উনি যতক্ষণ বাড়িটা বাঁধানো ছিল তখন ততক্ষণ আসতেন, তারপরে বাড়িটা বাঁধানোর পর থেকে যে আছে ওনার আসার এই একটা ব্যাপার হয়েছে, বুঝে গেছেন যে আর কি পাবো না। হ্যাঁ, ভীষণ ভীষণ কষ্ট পেয়েছেন। হ্যাঁ, আর ওই ভদ্রলোক, ভাড়াটে ভদ্রলোক, উনি কিন্তু তার আগেই আমরা জানি আমাদের কলকাতা একটা ভীষণ বর্ষা যেটা গেল, অদ্ভুতভাবে এক রাতের মধ্যে জল জমে গিয়েছিল, তারপরেও উনি মানে ভাড়াটে ওঠেনি, কিন্তু এই যে ঘটনাটা যখন স্প্রেড হলো এবং হলো, উনি কিন্তু তার কয়েকদিনের মধ্যে বাড়িটা ছেড়ে দেন। হ্যাঁ, উনি বলেছিলেন পরে যখন ওনার সঙ্গে কথা বলা হয়েছিল, উনি বলেছিলেন যে আমি আমার জানলার পাশ থেকে যেতে দেখেছি। আর উনি কি বলেছেন যে মানুষ নয় এইটুকু আমি বলতে পারি, একটা অবয়ব, কিন্তু সেটা যে কি সেটা আমি জানি না। বাচ্চা ছিল যে না, সেটা অপোজিটের বাড়ি, আর এটা হচ্ছে ওই যেই বাড়ির আর কি ব্যাপার নিচের ভাড়াটে আর কি দেখেছে।
তো এই রকম একটা ব্যাপার হয়েছিল, ব্যান্ডেজ বাঁধা। আর এটা সব থেকে মজা, মানে হাস্যকর এবং ভয়েরও, যে চোর কেন ব্যান্ডেজ বেঁধে চুরি করতে আসবে, আর অত স্পিডে কখনো যাওয়া পসিবল নয় কারোর পক্ষে। একটা ব্যান্ডেজ ভূতের গল্প বলেছিল, শেয়ার করেছিলাম, এটা অদ্ভুত। নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। কেমন লাগলো গল্প হলেও সত্যির প্রথম অফলাইন অধিবেশন? যারা আসতে পেরেছিলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং প্রাণভরা কৃতজ্ঞতা। আর যারা আসতে পারোনি কোনো কারণে, তাদের জন্য অফুরান ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তী অধিবেশনে, পরবর্তী আড্ডায় নিশ্চয়ই তোমাদেরকে আমাদের সঙ্গে পাবো। আবার দেখা হবে অনলাইন পর্বে, এবং আবার দেখা যাক কবে এরকম অফলাইন, মানে সশরীরে আমরা অদ্ভুতুরে আড্ডায় বসি। ভালো থেকো, ততদিন সুস্থ থেকো। আজকের মতো বিদায়। খুব শিগগিরই আবার আসছি নতুন গল্প নিয়ে।